ইস, ওর ধরো সেন। তাহমিদ আহমেদ, একটু মাইকটা মিউট করেন। এইটা একটু পারলাম না আমি। তখন তো বললাম তো। Um, Hello everyone. আসসালামু আলাইকুম সবাইকে। So, আমরা আজকে লেট করে ফেলছি, বাট আমরা যেন এখন স্টার্ট করতে পারি, আই গেস। আই হোপ সো। নাকে দিয়ে করো, আমি ধরো ধরে গেলাম দেখে। ওটা তাই লাইকো, দেখাই দেই লাইকো, বলে হবো। দেখো তোরা পুরো হইলে কেমন, দেখো তোরা। ওকে, সো আমি সবাইকে একটু বলবো যে যাতে একটু আহ, যখন কথা বলবো বলবো তাছাড়া একটু আনমিউট মিউট করে রাখবো আর কি, ঠিক আছে? ওকে, চলো তো তাহলে শুরু করা যাক। আজকে আমাদের লাস্ট ক্লাস, আমরা আজকে একটু দেখি কতটুকু শেষ করা যায়। সো আই থিঙ্ক গতদিন তোমরা মোটামুটি দেখছিলা যে কিভাবে আসলে আমরা এতে একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করি, তাই না? অ্যান্ড দেন তারপরে হয়তো তোমরা এটাও দেখছিলা যে আসলে আমরা ফিচার স্কেলিং করছিলাম, তাই না? এবং ওখানেও দেখছিলা যে আমাদের টুকটাক কিছু লাইব্রেরি ইউজ করতেছিলাম, তাই না? সো যেহেতু আমরা এতটুকু দেখছি, তার মানে আমরা এখন পর্যন্ত একটু বুঝতে পারি যে আমরা কিছু যদি ডেটা, ধরো আমরা যদি পাই, ফর এক্সাম্পল যদি আমাদের কেউ ডেটা সেট একটা দেয়, সেই ডেটা সেট নিয়ে একটু আধটু আমরা নাড়াচাড়া করতে পারবো। অ্যাটলিস্ট আমরা মোটামুটি ডেটাকে সাজায় নিতে পারবো, ট্রেন টেস্ট আলাদা করে ফেলতে পারবো, তাই না? আমি জানি না তোমরা মনে হয় এখনো এই স্লাইডটা পাইছো কিনা, বাট যখন পাবা দেখবে স্লাইডে আমি অনেক কিছু অ্যাড করে রাখছি। তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যে আমি কিছু লেবেল ইন করে নাম অ্যাড করে রাখছি, মেশিন লার্নিং এর কিছু ছোটখাটো ম্যাথ, খুবই ছোট বেসিক ম্যাথের নাম দেখবা লিখে রাখছি, তাই না? ম্যাট্রিক্সের কি কি প্রপার্টি তোমাদের জানা উচিত, টু মেক ইট বেটার, তাই না? তো এগুলো তোমাদের 3 দিনে শেষ করা পসিবল না। তো এই কারণে আমি এগুলো একটু অ্যাড করে রাখছি, তো এগুলো টপিকের নাম সার্চ করে করেও তোমরা একটু পড়ে ফেলতে পারবা এবং দেখে ফেললে তখন তোমাদের জন্য আরো ইজি হবে। সেগুলো যেহেতু আমরা এখানে কাভার আপ করতে পারবো না, তাই এগুলো আমি অ্যাড করে রাখছি আর কি। এনিওয়ে, চলো তাহলে আজকে আমরা শুরু করি। সো আমরা আহ, মনে আছে কিনা তোমাদের কতদিন আমরা মোটামুটি সাপোর্ট ভেক্টর মেশিনে গিয়ে শেষ করছিলাম, এবং সাপোর্ট ভেক্টর মেশিনের বেসিক আমরা একটা থিওরি দেওয়া স্টার্ট করছিলাম, এবং এখানে দেখো আমি ডেটা সেটের ডাউনলোড লিঙ্কটাও দিয়ে রাখছি, ডেটা সেট নিয়ে আমি কাজ করতেছি। প্লাস আমি ওই ইয়াটা সাপোর্ট ভেক্টর মেশিনের ডিটেলস কোথায় পাবা সেগুলো দিয়ে রাখছি। এবং তুমি যদি সাইকিট লার্নের যাও তাহলে দেখবে তুমি মোটামুটি ডকুমেন্টেশন পাবা, আলাদা অন্যান্য অ্যালগোরিদমের ডকুমেন্টেশন পাবা, ওখান থেকে হয়তো পড়তে হবে, তাই না? তো যাই হোক, এখন তাহলে আমরা এখন একটা কাজ করি, এবং আচ্ছা তোমাদেরকে এর একটা জিনিস দেখাই, দেখো যে যখন আমরা কালকে সাপোর্ট মেশিন রান করছিলাম, এখানে দেখো আমাদের একটা রেজাল্ট আসছে, তাই না? দেখো খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, যে প্রিসিশন, রিকল, F1 স্কোর, সাপোর্ট, তাই না? এরকম কিছু জিনিসপত্র আসছে। তারপরে দেখো এখানে অ্যাকুরেসি আসছে, অ্যাকুরেসি হলো আমাদের 0.50। তো ধরো যদি পার্সেন্টে বলি কত হতে পারে, 50%, খুবই কম। অ্যাকুরেসি ভালো আসে নাই, তাই না? কারণ আমরা তো ঠিকঠাক, আমরা প্রথমত তো এগুলো ঠিকঠাক মতো করে দিইও নাই, তাই না? আমরা কি দিছি সাপোর্ট, এগুলা ঠিকঠাক মতো দিই না, আমাদের মন মতো বসায় দিছি, তাই না? তারপরে দেখো ম্যাক্রো এভারেজ, ওয়েটেড এভারেজ, এগুলো অনেক জিনিসপত্র আছে, তাই না? তো আমাদের এগুলো একটু জানতে হবে, তাই না? এগুলো জানতে হবে কেন? কারণ আমরা ধর একটা মডেল অ্যাপ্লাই করলাম, করে আসলে আমি কি কি রেজাল্ট পাইলাম, মডেলটা ভালো কাজ করতে কি করতেছে না সেটা আমি কিভাবে বুঝবো, তাই না? তো তার জন্য আমাদেরকে একটু কনফিউশন ম্যাট্রিক্সের সম্পর্কে একটু জানতে হবে। সো চলো আমরা একটু দেখি, কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে একটু পড়াশোনা করি। তো দেখো আমি এখানে একটা ছোট্ট একটা টেবিল আজকে জাস্ট ইম্পোর্ট করে রাখছি স্লাইডে। তো দেখো এখানে যদি খেয়াল করো, এই তুমি আমার এই স্লাইডটাতে খেয়াল করো, দেখো কিছু জিনিসপত্র লেখা আছে, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, তাই না? তো এখন তোমাদেরকে এই কনফিউশন ম্যাট্রিক্সটা একটু যদি খেয়াল করো, 2x2 একটা ম্যাট্রিক্স, তাই না? তো এই 2x2 ম্যাট্রিক্সে দেখো কি কি আছে। এই পাশে লেখা আছে হলো অ্যাকচুয়াল, এই পাশে লেখা আছে বা উপরে লেখা আছে প্রেডিক্টেড, এই পাশে লেখা আছে অ্যাকচুয়াল, তাই না? তো আসলে এটা দিয়ে আমি কি বোঝানোর ট্রাই করতেছি, ধরো ধরো তোমার কাছে একটা ডেটা সেট আছে, বা এই ডেটা সেটে কিছু মানে একটা ডেটা সেটে ধরো কিছু অ্যাট্রিবিউট আছে, কিছু ইনফরমেশন আছে। তো ধরো এরকম হইলো, সেখান থেকে বা ধরো ডেটা সেট বাদ দাও, ধরো ডেটা সেট নিয়ে না চিন্তা করে নর্মালি বেসিকই চিন্তা করার ট্রাই করি। বেসিক কি চিন্তা করার ট্রাই করতেছি? ফর এক্সাম্পল, তোমার সামনে একটা ডগ আছে, ঠিক আছে? তো এরকম এরকম ডগ, ক্যাট, এগুলো তোমার সামনে আছে। তো ধরো, আর এভাবে তোমরা তো তুমি দেখছো, দেখো আরেকজন, ধরো তোমরা যে দেখো না, আমরা চোখ ধরি, মানুষের চোখ ধরি, ধরে বলি বলো তো কে আসছে বা সামনে কি। তো ধরো কেউ একজন চোখ ধরে আছে, তো যে চোখ ধরে আছে সে কি, সে তো প্রেডিক্ট করে বলবে যেটা কি ডগ না ক্যাট। আর যে আছে সে তো দেখতেই পাচ্ছে যেটা কি আসলে ডগ নাকি আসলে ক্যাট। তো যে আসলে দেখতে পাচ্ছে তার ভ্যালুটা কি, অ্যাকচুয়াল ভ্যালু, রাইট? আর যার চোখ ধরে আসো সে তো দেখতে পাচ্ছে না, তো সে কি নর্মালি প্রেডিক্ট করে, তো তারটা কি প্রেডিক্টেড ভ্যালু, তাই না? ওকে,
তার মানে এই অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড মানে কি বুঝতে পারছো? যে অ্যাকচুয়াল মানে হইলো যে যেটা তুমি অ্যাকচুয়ালি মানে অ্যাকুরেট যে ভ্যালুটা, আর প্রেডিক্টেড মানে ধরো যে ভ্যালুটা তুমি প্রেডিক্ট করছো। গতকাল মনে আছে ওই যে আমরা মডেলের সময় বলছিলাম যে আমরা টেস্ট করব, করে মিলাবো, ওই জিনিসটা এখন চিন্তা করো। যে আমার কাছে একটা ডেটা সেট আছে, এরকম ডগ বা ক্যাটেরই ধরো একটা অনেক বড় ডেটা সেট আছে, সেখানে মডেল ধরো অ্যাকচুয়াল ভ্যালুটা তো আমার কাছে আছে, আর মডেলের ওই যে বলছিলাম মডেলের পরীক্ষা নিচ্ছি, নিয়ে চেক করে দেখছি মডেল কেমন কাজ করে। তো এই পরীক্ষায় মডেল প্রেডিক্ট করতেছে, সেটা হলো প্রেডিক্টেড ভ্যালু। ওকে, এতটুকু কি বুঝতে পারছো? তাহলে এতটুকু যদি বুঝতে পারো, তাহলে তুমি হয়তো বুঝতে পারতেছো এখানে 2x2 ম্যাট্রিক্স আসলে কি কার্যক্রম হবে। তো এখন খেয়াল করে দেখো, এই 2x2 ম্যাট্রিক্সের মধ্যে প্রথমে লেখা আছে পজিটিভ ফলস নেগেটিভ ট্রু নেগেটিভ, তাই না? ওকে, তো এখন ট্রু পজিটিভটা কি? ট্রু পজিটিভটা হলো, ধরো ফর এক্সাম্পল তোমাকে বললাম যে একটা ধরো আসলে ডগ, তো ওখানে একটা ডগ আছে, তো ধরো অ্যাকচুয়ালি তুমি দেখছো এটা আসলেই ডগ। আবার ধরো যে তোমার মনে করো ইয়ে করছে আর কি, প্রেডিক্ট করছে, সে হয়তো দেখতে পারছে ডগ। ঠিক আছে, তাহলে দুইটাই ধরো একদম ট্রু হয়ে গেছে। তো তার মানে কি, এটা ধরো ট্রু পজিটিভ। ওকে, এখন ধরো আরেকটা চিন্তা করো, এরপরে দেখো আছে কি ট্রু নেগেটিভ। তার মানে এরপরে দেখো ফলস পজিটিভ ফলস নেগেটিভ, তাই না? আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দাও, আমি জাস্ট 30 সেকেন্ডস। ওকে, সরি, আমরা মনে হয় একটু ইয়া করে ফেললাম। তো কোথায় ছিলাম আমরা? আচ্ছা, আমরা ছিলাম হলো এখানে কি, যে কনফিউশন ম্যাট্রিক্সে ছিলাম, তাই না? তো আমরা কি বলতেছিলাম, যে ধরো তুমি যে জিনিসটা দেখতে পাইছো সেটার অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু যদি দুইটাই সমান হয়, তাহলে সেটা কি হবে, সেটা তখন আমরা বলবো ট্রু পজিটিভ, তাই না? তাহলে সেই ধরো ভ্যালুটা ট্রু পজিটিভের এখানে বসবে। এরপরে ধরো এখানে কি আছে, ফলস নেগেটিভ। তাহলে ফলস নেগেটিভ কি হচ্ছে? ফলস নেগেটিভটা এরকম হচ্ছে না, যে ধরো তুমি যে প্রেডিকশনটা করলা ফর এক্সাম্পল, সেই প্রেডিকশনটা ধরো হয়তো বললো যে আসলে এটা আসলে ডগ না, কিন্তু অ্যাকচুয়ালি ধরো এটা ডগ, তখন সেটা কি হচ্ছে, ফলস নেগেটিভ। এরপরে ধরো আছে ফলস পজিটিভ। তাহলে ফলস পজিটিভ ধরো কি হচ্ছে, ধরো ফর এক্সাম্পল তোমাকে প্রেডিকশন করে বলছে যে এই জিনিসটা হয়তো আসলেই ডগ, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ডগ না। তার মানে কি, এটা ফলসকে পজিটিভ বলতেছে, তাই না? আবার ধরো ফলস যদি নেগেটিভ হয়, তো ফলস নেগেটিভ তো বললাম, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ কি হবে, তাই না? ট্রু পজিটিভের উল্টা। তো আলটিমেটলি তুমি যদি একটু ভালো মতো খেয়াল করে দেখো, এই যে 2x2 যে ম্যাট্রিক্সটা আছে, তো বোঝা খুবই ইজি যে অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে তুমি কোরিলেশন বের করতেছো, তাই না? ট্রু পজিটিভটা কি, ধরো অ্যাকচুয়াল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু দেখো, আবার দেখো অ্যাকচুয়াল ভ্যালু প্রেডিক্টেড ভ্যালু এর মধ্যে একটা কোরিলেশন আছে। তো তার মানে আমরা যদি আরেকবার চিন্তা করি, একটু আরেকবার বলি, যদি তোমরা একটু না বুঝতে পারো ফার্স্ট বারে, যেটা বলার ট্রাই করতেছিলাম, ধরো যে অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড দুইটা ভ্যালু যদি সেম হয়, যদি ঠিকঠাক বলে, তাহলে কি হইতেছে, ট্রু পজিটিভ, তাই না? আবার ধরো যদি আবার যদি এরকম হয় যে ফলস নেগেটিভ হয়, তখন কি হচ্ছে, যে ধরো প্রেডিকশনটা হয়তো বলছে নট ডগ, কিন্তু অ্যাকচুয়ালি ডগ হয়েছে, তার মানে অ্যাকচুয়ালটা ঠিক আছে বাট প্রেডিকশনটা ঠিক নাই, তাই না? তো সেরকম ভাবে ধরো ফলস পজিটিভ বা ট্রু নেগেটিভ আসে, তাই তো? তো তার মানে এটা হলো কি, এটা আমার একটা কনফিউশন ম্যাট্রিক্স। এখন তুমি যদি একটু এখানে যাও, আমরা গতকালকে ধরো আমরা এখানে আচ্ছা, আমরা মনে হয় কনফিউশন ম্যাট্রিক্স প্রিন্ট করে নাই নাকি? সো এখানে একটা ছোট করে একটা কনফিউশন ম্যাট্রিক্স প্রিন্ট করা উচিত। আমাদের মনে হয় একটু টাইম লাগবে এটা প্রিন্ট করতে। যাই হোক, আচ্ছা আমরা একবার একটা ফুল রান দিয়ে রাখি, এটা একটু টাইম হোক। আমি 70,000 এটা আজকে আছে, দেখি কিছু রো মানে ড্রপ করে দিব। এনিওয়ে, তো দেখো, এখন আলটিমেটলি হয়তো আমাকে এরকম একটা রেজাল্ট দিবে, হয়তো এরকম 2x2 একটা ম্যাট্রিক্সের একটা রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা নিয়ে কি আলটিমেটলি আমরা হয়তো
কাজ করব। তো তার মানে এই যে কনফিউশন ম্যাট্রিক্স আসলো, এখন সেখান থেকেই ওই যে বাকি যে রেজাল্টগুলো একটু আগে ছিল নিচে, সেই রেজাল্টগুলো আসে। অর্থাৎ ধরো আমরা যে বলি অ্যাকুরেসি, কতটুকু ভালো কাজ করছে কি করছে না, তারপর এরকম আরো কিছু জিনিসপত্র দেখছিলাম না, ওখানে প্রিসিশন লেখা ছিল, রিকল লেখা ছিল। সেই জিনিসগুলো আমার কিন্তু এই কনফিউশন ম্যাট্রিক্সের এই টেবিলটা থেকে আসে। বুঝতে পারছো? যেমন আহ, আমি যেটা বলার ট্রাই করতেছি, ধরো আমরা যখন অ্যাকুরেসি বের করি, তখন আমরা অ্যাকুরেসির আমাদের কাছে একটা সূত্র আছে। তো অ্যাকুরেসির সূত্র কি? ধরো অ্যাকুরেসির সূত্র এটা, আমরা যদি একটু লিখি, ধরো অ্যাকুরেসির সূত্র এটা, ধরো আমি অ্যাকুরেসিকে এ দিয়ে লিখলাম, পুরাটা লিখলাম না, ঠিক আছে? ধরো অ্যাকুরেসির সূত্র কি? অ্যাকুরেসির সূত্রটা এরকম যে ট্রু পজিটিভ প্লাস তোমার হলো ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই যা আছে সব। অর্থাৎ ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ওকে? তো এটা মনে করো আমার অ্যাকুরেসি সূত্র। তার মানে তুমি অ্যাকুরেসিটা কই থেকে পাচ্ছ? আলটিমেটলি কনফিউশন ম্যাট্রিক্স থেকে ক্যালকুলেট করে কি পাচ্ছ? অ্যাকুরেসিটা পাচ্ছ, তাই না? এরপরে, তো আচ্ছা, অ্যাকুরেসি তুমি আসলে কি করতেছো নর্মালি? অ্যাকুরেসি তুমি আসলে কি চিন্তা করো বলো তো, যে নর্মালি তোমার মডেলটা কতটুকু কারেক্ট সেটা তুমি চিন্তা করো। কিন্তু আলটিমেটলি অ্যাকুরেসি শুধুমাত্র এমন একটা মানে টার্ম না যেটা দিয়ে তুমি বুঝতে পারো তোমার মডেল একদম হয়তো ভালো কাজ করছে। অ্যাকুরেসি সামটাইমস একটু মিসলিডিংও হতে পারে। কিভাবে মিসলিডিং হতে পারে? ধরো তোমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটা হয়তো ইমব্যালেন্স, সেখানে হয়তো ধরো একটা কোনো ক্লাসই ডমিনেট করতেছে অনেক বেশি পরিমাণে, তখন কিন্তু অ্যাকুরেসি রেজাল্টটা তোমাকে একটু মিসলিডিংও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের আরো কিছু জিনিসপত্র দেখা লাগতে পারে, ঠিক আছে? তার মানে অ্যাকুরেসি সবসময় যে একদম 100% অ্যাকুরেসি রেখে তুমি বুঝবে মডেল ভালো কাজ করবে, এটা দু এক টাইমে নাও হইতে পারে যদি তোমার ডাটা সেট ইমব্যালেন্সড হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ধরো প্রিসিশনটাও চেক করতে পারি। তো প্রিসিশন আসলে কি করে? প্রিসিশন ধরো, প্রিসিশন তোমাকে যেটা বুঝায় মডেলের, যে ধরো ফর এক্সাম্পল তোমার মডেলটার ধরো যে পজিটিভ যে প্রেডিক্ট করতেছে ধরো, তো সেটা আসলে কতটুকু পজিটিভ। ফর এক্সাম্পল ধরো তোমার একটা ধরো ইমব্যালেন্স ডেটা সেট আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, তোমার এই প্রিসিশনটা তখন তোমাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করে তুমি বুঝতে পারো। তো প্রিসিশনের সূত্রটা আমরা একটু লিখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে কথাবার্তা বলার থেকে। ধরো যদি আমরা লিখি প্রিসিশনের সূত্রটা এরকম, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। ওকে? ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। তো এটা ধরো প্রিসিশনের সূত্র। এরকম ধরো আমাদের কাছে আরো কিছু জিনিসপত্র ক্যালকুলেট করতে হয়, যেমন ধরো রিকল। তো রিকল আমাদের কাছে আবার ক্যালকুলেট করতে হয়। তো রিকলের সূত্রটা আগে লিখে নিই আমরা এখানে একটু। তো রিকলের সূত্রটা এরকম হয়, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এটা হলো তোমার রিকলের সূত্র। সো আমাদের এই যে ফর্মুলাগুলো লিখতেছি আমরা, এগুলো সব কিন্তু আসলে কি, আসলে আমাদের যে 2 বাই 2 যে কনফিউশন ম্যাট্রিক্সটা আছে সেখান থেকে যে আমরা ট্রু পজিটিভ ফলস নেগেটিভ ফলস পজিটিভ যে কাউন্ট করি, তার উপর ভিত্তি করে আমরা এই টার্মগুলো পাই, তাই না? যে অ্যাকুরেসির মান কত আসতেছে, প্রিসিশন কত আসতেছে, রিকল কত আসতেছে, তাই না? তো এটা আমরা কি এখান থেকে পাই। তো ধরো রিকল তোমাকে আসলে কি করতেছে, তো রিকল তোমাকে আসলে দেখাচ্ছে যে ধরো কতগুলা ট্রু পজিটিভ আসলে ডিটেক্ট করা গেছে অ্যাকচুয়াল পজিটিভ ইনস্ট্যান্স থেকে। ধরো অ্যাকচুয়াল যে পজিটিভ ইনস্ট্যান্স আছে, ধরো তোমার কাছে অ্যাকচুয়াল পজিটিভ ইনস্ট্যান্স আছে 10টা, এখান থেকে তোমার মডেল কতগুলা পজিটিভ আসলে ইনস্ট্যান্স ডিটেক্ট করতে পারছে। যে তোমার হয়তো ধরো ফর এক্সাম্পল 10 জায়গায় হয়তো ডগ আসার কথা ছিল, তোমার এটা কতটুকু আসলে ডিটেক্ট করতে পারছে, 7 বার 8 বার 9 বার কতবার পারছে, তাই না? তো সেই জিনিসটা সেক্ষেত্রে আমরা কি বলছি, রিকল। তো এরকম আরেকটা আছে, আরেকটা দেখবো আরেকটা লেখা থাকে, সেটা হলো F1 স্কোর বলে এটাকে। সেটাকে বলা হলো F1 স্কোর। দেখবো এটাও আমরা যখন আমরা ক্লাসিফিকেশন রিপোর্ট বের করছি বা বের করি, তখন দেখবো আমরা F1 স্কোরটাও পাই। তো F1 স্কোরের ক্ষেত্রে কি কি থাকে? F1 স্কোরটা আসলে প্রিসিশন আর রিকলটাকে কম্বাইন্ড করে আমাকে একটা রেজাল্ট দেয়। তো এটার সূত্রটা এরকম হয়, 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল। ধরো আমি পি আর আর লিখলাম, ঠিক আছে? একটু বুঝে নিও যে 2 ইন্টু পি আর লিখলাম প্রিসিশন রিকল, ডিভাইডেড বাই পি প্লাস আর লিখলাম, মানে হলো প্রিসিশন প্লাস রিকল। তো F1 স্কোরটা আমাদের কাজে লাগে। তো এফ কোডটা আসলে কি করলো, তোমাকে এমন একটা ম্যাট্রিক্স দিল, তাই না? যে ম্যাট্রিক্সে তুমি কি পাইলা, প্রিসিশন আর রিকলটা মিলায় তোমাকে এলা পাইলা। এখন প্রিসিশনটা আসলে কেন দরকার? ধরো তোমার ডেটা সেটে সবগুলো অ্যাট্রিবিউট ইম্পর্টেন্ট, ধরো ফলস পজিটিভ ফলস নেগেটিভ এগুলো ইম্পর্টেন্ট। তো সেইগুলোর ক্ষেত্রে তোমার হয়তো এই F1 স্কোরটা দেখলে তোমার জন্য একটু বেটার হবে যে তোমার মডেল আসলে ভালো কাজ করতেছে কি করতেছে না। ওকে? তো এই টার্মসগুলো আসলে কি আমাদের দরকার পড়ে, এই কনফিউশন ম্যাট্রিক্সের যে টার্মগুলো আছে সেগুলো আমাদের মোটামুটি দরকার পড়ে। কেন দরকার পড়ে বলো তো? কারণ আমাদের মডেলটা কতটুকু ভালো কাজ করতেছে, আমি যে কাজ করলাম সেটা আসলে আমার মানে প্রপারলি দিচ্ছে কিনা, মিসলিডিং হচ্ছে না, তো আমি ভাবলাম মডেলটা ভালো কাজ করতেছে, আলটিমেটলি হয়তো না। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের এরকম কনফিউশন ম্যাট্রিক্সটা বের করতে হয়। বের করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের রেজাল্টটা কেমন কি আসতেছে। বুঝতে পারছো? তো যাই হোক, এতটুকু আমরা যদি দেখি, তাহলে মোটামুটি হয়তো আমরা বুঝতে পারবো আশা করি।
তো চলো আমরা এখন যাই, এটা মনে হয় রান করতেছে। আচ্ছা ঠিক আছে। তো এখন আচ্ছা দাঁড়া, আমি এগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা তোমাদের আর নেক্সট আগের মতোই, তোমার যে কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে জাস্ট আমাকে চ্যাট বক্সে লিখলে আমি অ্যান্সার করার ট্রাই করবো, ওকে? সো নাও আমরা ধরো কি করলাম, যে বুঝলাম যে এখান থেকে যে আমাদের ক্লাসিফিকেশন রিপোর্ট বা কনফিউশন ম্যাট্রিক্স যেটা আসবে সেটা আমরা এখন দেখে বুঝতে পারবো যে কোনটার ভ্যালু কোনটা, তাই না? যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ বুঝি, কোনটার কিভাবে তোমার ধরো যে ফর্মুলা ইউজ করে সেগুলো বুঝি, তাই না? তার মানে আমরা আলটিমেটলি এতটুকু বুঝতে পারতেছি, ওকে? সো নাও যে ব্যাপারটা ঘটে সেটা হলো যে আমাদের এখন বাকি অ্যালগোরিদমগুলো একটু শিখতে হবে, যেমন ধরো ডিসিশন ট্রি, এটা আমরা আজকে একটু শেখার ট্রাই করি, ওকে? সো ডিসিশন ট্রি যদি আমরা শিখতে যাই তাহলে আমাদেরকে ধরো আহ, প্রথমে কিছু ধর একটা অবশ্যই ডেটা সেটের মাধ্যমে শিখতে হবে, তাই না? তো চলো আমরা একটা কাজ করি, আমাদের এইখানের চেয়ে মনে হয় ওই স্লাইডে লিখতে বেটার লাগতেছে, আই গেস। সো লেটস গো ফর দ্যাট থিং। সো আমরা একটা অ্যালগোরিদম চলো শেখা স্টার্ট করি। নাও আমরা কি শিখবো, তার ডিসিশন ট্রি শিখবো, তাই না? তো এখন এই যে আমরা গতদিন যে সাপোর্ট ভেক্টর মেশিন করছিলাম ওখানেও কি করছিলাম, আলটিমেটলি ক্লাসিফাই করছিলাম, তাই না? তো আমরা ডিসিশন ট্রিও ধরো আমাদের মেইন উদ্দেশ্য তো ওইটাই, তাই না? যে আমরা একটা ক্লাসিফিকেশন করবো, তাই না? আমাদের যে ডেটা সেটটা থাকবে সেখান থেকে আমরা সুপারভাইজ লার্নিং ইউজ করতে, তার মানে কখন আমরা ক্লাসিফাই করবো, তাই তো? তো এখন এই যে ডিসিশন ট্রি আছে, তো ডিসিশন ট্রির জন্য চলো আমরা একটা আমাদের নিজেদের একটু তোমাদেরকে দেখানোর জন্য আমাদের মতো করে একটা ডেটা সেট ক্রিয়েট করে নিই, যেটা আমাদের জন্য দেখানো একটু ইজি হবে। তো চলো আমরা একটা নিজেদের মতো একটা বানাই। তো ধরো আমরা বেশি না, বেশি অ্যাট্রিবিউট দিলে আমাদের অনেক ম্যাথ করতে হবে। তো ধরো আমরা তিনটা দিই, তিনটা অ্যাট্রিবিউট দিই হাইয়েস্ট। মনে করতে পারো যে ভেতরে আরো আছে, আমি মানে থাকলেও কোনো সমস্যা নেই। চলো আমরা কি করতে পারি, ধরো আমরা একটা সকার ফুটবল ম্যাচ চিন্তা করি, ওকে? তো ধরো এগুলো ধরো স্কুলের নাম, ঠিক আছে? এখানে ধরো কিছু স্কুলের নাম আছে, এখানে হয়তো রেজাল্টটা শো করবে, মানে মানে ধরো ফুটবল ম্যাচ হয়েছে স্কুলের মধ্যে, ঠিক আছে? আর কি থাকতে পারে, ধরো এখানে ক্যাটাগরি থাকতে পারে, থাকে না? ধরো আন্ডার 19, আন্ডার 16, ধরো স্কুলে তো ধরো এরকমই হবে, ধরো আন্ডার 8 এরকম ধরো চিন্তা করো। তো ধরো ক্যাটাগরি, ওকে? সো এখানে একটা ক্যাটাগরি থাকলো। সো ব্লা 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 ব্লা, ওকে? সো চলো এখন আমরা এখানে কিছু স্কুলের নাম দিই। ধরো ধরো আমরা শুরু করি সবকিছু থেকে। ধরো প্রথমে ধরো এখানে আমাদের কয়েকটা স্কুল আছে, ঠিক আছে? ধরো আমরা বেশি না, ধরো আমরা নিলাম, মানে ধরো একটা স্কুল, এখানে 4-5টা স্কুলের মধ্যে ম্যাচের যে ফলাফল সেটা নিয়ে ধরো আমরা চিন্তা করতেছি। তো ধরো ফর এক্সাম্পল এখানে আমরা সেন্ট জোসেফের নাম দিলাম প্রথমে, ধরো কয়েকবার দিলাম, ধরো ফর এক্সাম্পল যে ওরা হয়তো কয়টা ম্যাচ খেলছে, খেলে ধরো কার কার সাথে জিতছে বা পারফর্ম করছে, এরকম ধরো চিন্তা করলাম। তো সেন্ট জোসেফ ধরো ম্যাচ খেলতেছে, ধরো 2টা ম্যাচ খেলছে, ধরো 3টা ম্যাচ খেলছে, ঠিক আছে? এরপরে ধরো আর কি স্কুলের নাম, ধরো রেসিডেন্সিয়াল মডেল, ঠিক আছে? তো ধরো আমরা লিখলাম ডিআরএমসি, ধরো ডিআরএমসি লিখলাম, ধরো পুরোটা লিখছি। তো ধরো এরা ধরো আরো 2টা খেলছে, ঠিক আছে? এটা ধরো 3টা খেলছে আরো, তো ধরো 6টা, আরো 2টা ধরো দিই। আরেকটা আরেকটা স্কুল কি দেওয়া যায়, তোমরা কোন স্কুলে পড়ো তোমরা নাম বলো, তাও একটা দিয়ে দিই, ঠিক আছে? সো আর আর মনে আসতেছে না আশেপাশের কি স্কুল ছিল যারা ফুটবল খেলে। সো এখন আহ তাহলে এখন দেখো আমরা কি করতেছি, আমরা ধরো আর 2টা স্কুলের নাম দিই। তো আর কি কে স্কুল খেলে, হুম, ওকে হোয়াট এভার। ধরো গভর্নমেন্ট ল্যাবের নাম দিলাম, ঠিক আছে? তো ধরো এখানে গভর্নমেন্ট ল্যাবরেটরি আছে, তো ধরো জিএল দিলাম, এখানে ধরো আরেকটা ওরা লিখছে। তো ধরো এই কয়টা স্কুল ধরো খেলছে, মানে অনেকগুলো ম্যাচ খেলছে, সেগুলোর আমরা ধরো রেজাল্ট ক্যাটাগরি ধরো বিভিন্ন আছে। তো সেই রেগুলার রেজাল্ট ধরো চিন্তা করো। ধরো প্রথমত ধরলাম যে ধরো এরকম কতগুলো দিচ্ছে, ধরো দিচ্ছে উইন, উইন, রিডি, উইন, ঠিক আছে? তারপরে ধরো এটা হেরে গেছে, ধরো লুজ, ঠিক আছে? আবার ধরো এরকম কয়েকটা থাকলো। তারপরে ধরো এরা আবার ধরো দিচ্ছে, দিচ্ছে, সবই দিচ্ছে মনে করো, নিজের স্কুলে হারাই দিছি, এরা সবগুলো মনে করো হেরে গেছে। মানে জাস্ট জাস্ট অ্যাজিউম, এমন না যেটা আসলে রিয়েল লাইফ রেজাল্ট, ঠিক আছে? জাস্ট আমরা ডেটা সেট বানাইছি একটা, হোয়াট এভার। তো দেখো তাহলে এখন কি হলো, ধরো এরকম কয়েকটা একটা ডেটা সেট ক্রিয়েট করলাম আমরা ছোটখাটো, তো এরা আমরা ডিসিশন ট্রি দিয়ে একটু সলভ করার ট্রাই করবো। তো ডিসিশন ট্রিতে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট জিনিস লাগে, বুঝতে পারছো? কি কি লাগে? যেমন ধরো একটা জিনিস লাগে, সেটা হলো যে আমাদের এখানে কয়েকটা জিনিস বের করতে হবে, তার মধ্যে বের করতে হবে একটা হলো ইনফরমেশন গেইন বের করতে হবে। কি বের করতে হবে? ইনফরমেশন গেইন বের করতে হবে। সো ইনফরমেশন গেইন কার বের করবো? ইনফরমেশন গেইন বের করবো যেটা আমার টার্গেট অ্যাট্রিবিউট, তার ইনফরমেশন গেইন বের করবো, ওকে? তো ধরো আমরা ইনফরমেশন গেইন বের করবো, তো ধরো এটা আমি লিখলাম আইজি, ঠিক আছে?
ইনফরমেশন গেইন একটা সূত্র আছে। তো আমাদের টার্গেট অ্যাট্রিবিউট কি, ধরো রেজাল্ট, আমরা চিন্তা করবো যে রেজাল্ট আমার টার্গেট অ্যাট্রিবিউট, তার উপর ডিপেন্ড করে ধরো কোন স্কুল দিচ্ছে দিচ্ছে এগুলো হয়তো আমাদের সেরকম রেজাল্ট হবে, বাট আমাদের টার্গেট অ্যাট্রিবিউট রেজাল্ট, রেজাল্ট আমাদের মেইন কাজ। যে জিতছে নাকি হারছে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা বা কিছু নিয়ে চিন্তা ভাবনা নাই। তো ধরো আমরা এরকম চিন্তা করলাম, প্রথমে কি করতে হবে, ইনফরমেশন গেইন বের করতে হবে। তো যাই হোক, ইনফরমেশন গেইনের একটা ধরো একটা সূত্র আছে, সূত্রটা এরকম। ধরো আমরা যদি ফর্মুলাটা লিখি তাহলে আমরা কি লিখবো, উই ক্যান রাইট, ধরো ফর এক্সাম্পল এরকম লিখতে পারি, পি প্লাস এন, আলটিমেটলি এটাকে অন্যভাবে অনেকে লেখে, পি প্লাস এন, আমি যখন শিখছিলাম তখন এভাবে লিখতাম, লগ টু, তারপরে ধরো আবার পি বাই পি প্লাস এন লিখলাম। এরপরে ধরো আমি যে এখানে আবার ধরো প্লাস দিলাম, প্লাস দিলে ধরো এবার উল্টা হবে, উল্টা হয়ে ধরো এরকম হবে যে হইলো এন বাই পি প্লাস এন, পি প্লাস এন, এখানে ধরো এখানে একটা লগ আসবে, ধরো লগ বেস টু, এরপর আবার লিখলাম হলো এন বাই পি প্লাস এন। ওকে, এন বাই পি প্লাস এন, এতটুকু আমি লিখছি। ওকে, সো ধরো আমি একটা ইনফরমেশন গেইন, ইনফরমেশন গেইন বের করতে মূলত আমাদের ইনফরমেশন গেইন বের করতে হবে কার, টার্গেট অ্যাট্রিবিউট রেজাল্ট ইনফরমেশন গেইন বের করতে হবে। কোনটা কি ওটার মানে কি সেটা বলতেছি, ঠিক আছে? তো এছাড়াও আরো কিছু জিনিসপত্র ক্যালকুলেট করতে হবে, আমি একটু এই পাশে লিখলাম সূত্র, হ্যাঁ। ধরো আর যেগুলো ক্যালকুলেট করতে হবে, ধরো আমার এন্ট্রপি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এন্ট্রপি ক্যালকুলেট করতে হবে। সো যদি এন্ট্রপি ক্যালকুলেট করতে যাও, সো এন্ট্রপি ক্যালকুলেট করতে গেলে আমার আসলে কি দরকার পড়ে, তো এন্ট্রপি ক্যালকুলেট করতে গেলে আলটিমেটলি এন্ট্রপি ক্যালকুলেট মূলত ব্যাপারটা এরকম যে তোমার যে ইয়া আছে, তোমার যে ইনফরমেশন গেইনটা আছে, ইনফরমেশন গেইন ইনটু তোমার প্রবাবিলিটি, এটা বের করতে হয়। তো আমি ওভাবে পুরোটা লিখলাম না, আমি লিখলাম ধরো এন্ট্রপি ক্যালকুলেট করতে গেলে তোমার ইনফরমেশন গেইন ইনটু ধরো প্রবাবিলিটি বের করতে হয়, মানে যে অ্যাট্রিবিউটের জন্য বের করবো, যে স্কুলের জন্য বের করি স্কুলের জন্য, ক্যাটাগরির জন্য বের করে ক্যাটাগরি, সেরকম আর কি, ঠিক আছে? সো ক্যাটাগরি তো মনে করো অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো আমরা লিখে সময় নষ্ট করিনি। এরপর আমাদের একটা জিনিস বের করতে হয়, গেইন বের করতে হয়, গেইনটা আমাদের লাগবে। তো গেইনটা মূলত আসলে ইনফরমেশন গেইন থেকে গেইনের মাইনাস করলে আলটিমেট পাওয়া যায়, কত ইনফরমেশন গেইন ছিল আর কত এন্ট্রপি ছিল সেখান থেকে মাইনাস করলে গেইন পাবো, ঠিক আছে? তো ধরো ওইটা আমরা এভাবে লিখলাম, ধরো আইজি, তারপরে ধরো এ আমার এন্ট্রপি থেকে মাইনাস করে দিব। তো এটা আমি আমার মূলত আমরা একটু লিখে রাখলাম, ঠিক আছে? তো এখন ধরো আমরা প্রথমে যদি এটার জন্য বের করতে যাই, তাহলে আমরা কিভাবে বের করব, তাই না? সো আমাকে যদি আমরা বের করতে যাও তাহলে আমাকে চিন্তা করতে হবে, ধরো ফর এক্সাম্পল এভাবে চিন্তা করো যে এখানে আমার পি আর এন, তো ধরো পি মনে করো চিন্তা করলাম উইন, আর এন মনে করলাম লুজ। তাহলে দেখুন এখানে উইন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার মতো উইন আছে। আমরা ডেটা কতগুলো নিছিলাম, তিনটা, তিনটা ছয়টা, দুটা আটটা, ওকে ঠিক আছে। তাহলে আমরা আটটা নিছিলাম, তাহলে আমরা চিন্তা রাখতে হবে এটা। তাহলে দেখো পি ধরে ধরলাম কত, ফাইভ, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত বসবে, পি এর জায়গায় কত বসবে বলতো, ফাইভ বসবে, রাইট? ধরো মাইনাস থাকলো, এখানে পি এর জায়গায় বসবে কত, ফাইভ। এরপরে আমরা ধরো এখানে দিলাম, তাহলে আমাদের এখানে মোট মোট ধরো পি প্লাস এন, এন মানে লুজ, তাহলে এখানে এল এন ধরো এল আছে তিনটা, পি আছে পাঁচটা, তাহলে মোট কত হয়, এইট, রাইট? তো উই গট দ্য ভ্যালু এইট। দেন আমরা সেম ভাবে লিখি এগুলা, লগ টু বেস, এখানেও তো সেম বসে, তাই না? কি বসে বলো তো, এখানে বসে কি, 5/8 সামথিং লাইক দ্যাট, রাইট? এটাকে ফোর, আমরা একটু যদি 4/8 দিতাম তাহলে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হতো, এখানে একদম পুরোটা ক্যালকুলেট করতে হতো। এনিওয়ে, উই ক্যান ইউজ ক্যালকুলেটর, রাইট? নো প্রবলেম। সো দেখো এখন তাহলে আমাদের এখানে আবার এন যদি উপরে যায় তাহলে কত হবে, 3/8 হবে, তাই না? তাহলে 3/8 দিলাম, দিয়ে ধরো এখানে লগ বেস টু দিলাম, দিয়ে এখানে কত আসে ধরো 3/8, রাইট? সো দ্যাটস হাউ উই গট দ্য ইনফরমেশন গেইন অফ রেজাল্ট, আমরা এটা পেয়ে গেলাম। সো নাও দ্য কোশ্চেন ইজ, যেটা ধরো এটার অ্যান্সার কত হবে, ফর এক্সাম্পল ধরো এর অ্যান্সার আমি, মানে আমরা এত কষ্ট করে এখন ক্যালকুলেট করে সময় নষ্ট করবো না, তো আমরা ধরো এরকম লিখে রাখলাম, উম, ধরো আমরা এরকম লিখে রাখলাম, এখানে ধরো এটার ভ্যালু আসছে ফর এক্সাম্পল ধরো এটার ভ্যালু আসছে 0.8, এক্সাম্পল আর কি, যেটা ভ্যালু আসছে 0.8, এটা এক্সট্রা আসতে পারে আমি জানি না। সো এনিওয়ে ধরো এটার ভ্যালু আসছে 0.8, তাহলে আমরা রেজাল্ট ইনফরমেশন গেইন পেয়ে গেছি। এখন এটুকু আমাদের কাজ শেষ, এখন আমাদের আরো কিছু কাজ আছে। কি কাজ আছে বলতো, আমাদের এইগুলা নিয়ে চিন্তা করতে হবে যে এই অ্যাট্রিবিউট যদি আরো অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউটগুলো এন্ট্রপি বের করতে হবে। কি বের করতে হবে, এন্ট্রপি বের করতে হবে। তাহলে এখন এন্ট্রপি কেমনে বের করবো, তো এন্ট্রপি বের করার জন্য আমাদের জন্য ধরো কি বলছিলাম, ইনফরমেশন গেইন ইনটু প্রবাবিলিটি, তাহলে প্রথমে কি বের করতে হবে, এই ধরো ইনফরমেশন গেইন বের করতে হবে। সেটার জন্য আমার এই অ্যাট্রিবিউট কিন্তু তোমার আলটিমেটলি কিসের উপর ডিপেন্ডেন্ট, টার্গেট ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট। তো সেই ক্ষেত্রে আমাকে ওইটা মাথায় রাখতে হবে, তাই না? তো এখন
একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, ফর এক্সাম্পল ধরো আমাদের এখানে ইয়ে আছে কতগুলা, কি বলে ওটা, আমরা এভাবে একটু চিন্তা করি। ধরো একটা টেবিল, ছোট টেবিল বানায় ফেলি। ধরো আমাদের যে রেজাল্টটা, না রেজাল্টের মধ্যে কি আছে, উইন আর লুজ, তাই না, উইন আর লুজ। তো উইন আর লুজ যদি চিন্তা করো, আমাদের এখানে অ্যাট্রিবিউট কয়টা আছে, ধরো আছে এস জে এস, ভ্যালু আছে ধরো এস জে এস, ডিআরএমসি, আর আমরা কি নিয়েছিলাম গভর্নমেন্ট ল্যাব, তাই না, মনে করো এই তিনটা আছে। এটাই এটাই মনে করো মিনিং থেকে। ওকে, তাহলে এখন দেখো, ধরো ফর এক্সাম্পল আমাদের এই জিনিসটা আছে, তো সেন্ট জোসেফ জিতছে কয়বার, দুইবার জিতছে, তাই না। হারছে কয়বার, একবার হারছে। ডিআরএমসি কোনোটাই হারে নেই, সবগুলো জিতে গেছে। আর গভর্নমেন্ট ল্যাব কি কি করছে, একটাও জিতে নেই, সবগুলো হেরে গেছে। ওকে, তো তার মানে আমরা এরকম একটা বানায় ফেললাম। তাহলে এখন আমরা আমাদের ইনফরমেশন গেইন বের করা ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে, ধরো এই, ধরো ফর এক্সাম্পল আমরা যখন ইনফরমেশন গেইন বের করতে চাই, তাহলে আমরা ধরো প্রথমেই এস জি এর জন্য ইনফরমেশন গেইন যদি বের করি, তাহলে এই টু হবে হইলো ধরো পি, আর ওয়ান হবে এন, বা তুমি চিন্তা করতে পারো ওয়ান পি টু এন হোয়াট এভার, করে এই সেম ভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কি আমরা কি এটা কি আমার করে দেখাতে পারবো, আমরা তোমরা নিজেরাই পারবা, বসাইতে পারবা না এখানে, জাস্ট ভ্যালু বসাইলেই তো হবে। যদি এখানে টু বসাও, এখানে টু প্লাস ওয়ান বসবে, তাই না, টু ইন্টু টু প্লাস ওয়ান, এভাবে করে 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 শেষ পর্যন্ত ফাইনালি একটা রেজাল্ট আসবে, তাই না। এরকম করে ধরো এই এস জে এস এর জন্য কি আসবে, একটা ইনফরমেশন গেইন আসবে, তাই না। তো আমরা একটা কাজ করি, আমরা এইটা একটু মুছে দিই, এটা এখন আমার মনে হয় এই ভ্যালুটাকে একটু মুছে দিই, এটা তো তোমরা এটা আমরা একটু মনে রাখতে হবে আমাদের আবার। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে রাখি যে আমাদের নর্মালি আইজি আসছিল ধরো 0.8, এটা আমরা লিখে রাখি এখানে। ওকে, তো আমরা একটা কাজ করি, জায়গাটা একটু মুছে দিই। তো দেখো, তো ওইরকম করে যদি তুমি বসাও আলটিমেটলি, তাহলে সেম ভাবে ভ্যালু বসাইতে হবে, খুব কঠিন কাজ না। তাহলে ধরো আমরা যদি এই টু এখানে বসাই, টু প্লাস ওয়ান এখানে বসাই, এভাবে করে বসাইলে হয়তো আলটিমেটলি আমরা হয়তো ইয়ার জন্য পাবো, সেন্ট জোসেফের জন্য যেটা আছে ওইটার জন্য হয়তো ইনফরমেশন গেইন পাবো হয়তো, ধরো তোমার ফর এক্সাম্পল, মানে আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, এটা ক্যালকুলেটার মানে অ্যাজিউম করে নিচ্ছি। ধরো আমি অ্যাজিউম করে নিলাম এটার জন্য তো পাবো হইলো ধরো ফর এক্সাম্পল পাইলাম 0.2। ওকে, পাবো কত, 0.2। আবার ধরো ইয়ার জন্য, ডিআরএমসির জন্য হয়তো পাবো হইলো ধরো ফর এক্সাম্পল হয়তো পাবো 0। আবার ধরো গভর্নমেন্ট ল্যাবের জন্য হয়তো পাইলাম ধরো 0.3। আমার মনে হয় না এটা জিরো হওয়ার মানে দু একটা জিরো আসবে, বুঝছো, বুঝতে পারছো। বাট এনিওয়ে, জাস্ট আমরা আমাদের মতো একটা লিখে রাখি আর কি। তো এটা আসছে 0.3, জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে এখন আমরা যদি টোটাল ইনফরমেশন মানে এন্ট্রপি বের করতে চাই এই আমাদের স্কুলের জন্য, তাহলে হয়তো আমরা পাবো, যদি আমরা টোটাল বের করতে চাই এটার জন্য, তাহলে হয়তো এটা যদি যোগ করি, তাহলে আমরা ইনফরমেশন গেইনটা পেয়ে যাবো। কার জন্য পাবো, স্কুলের জন্য পাবো। তাহলে যদি আমরা স্কুলের জন্য পাই, কত পাইলাম, ধরো যদি যোগ করি কত আসে, ফর এক্সাম্পল 0.5 আসে, রাইট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এন্ট্রপি পেয়ে গেলাম। তাহলে এখন এন্ট্রপি পাইলে আমাদের, আচ্ছা আমরা একটা কাজ আমরা, আচ্ছা তোমার একটা আমি যে করতেছিলাম একটা জিনিস কিন্তু দেখো আমি হিসাব করি নাই। এখানে আমরা বলছিলাম প্রবাবিলিটি ক্যালকুলেট করতে, প্রবাবিলিটি ক্যালকুলেট করি নাই। তো আমাদের এই ইনফরমেশন গেইনের সাথে প্রবাবিলিটি ক্যালকুলেট করলে না আমি পুরো এন্ট্রপিটা পাবো সেন্ট জোসেফের জন্য। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, তাহলে আমাদের এই যোগটা করা আসলে হয় নাই, যোগ করা যাবে না, সরি আমি খেয়াল করিনি। এনিওয়ে, তো দেখো এখন যেটা কি করতেছিলাম আমরা, তাহলে এই যে এখানে আমাদের যে প্রবাবিলিটি যদি চিন্তা করো, তাহলে প্রবাবিলিটি কিন্তু বের করা খুব কঠিন কাজ না। কেন কঠিন কাজ না, কারণ আমাদের ওভারঅল ডেটা কয়টা আছে, আটটা, রাইট। ওভারঅল ডেটা কয়টা আছে, আটটা। আটটার মধ্যে ধরো কয়বার আসছে, কই সেন্ট জোসেফ কয়বার অ্যাপেয়ার করছে, তিনবার অ্যাপেয়ার করছে। তাহলে আলটিমেটলি ভ্যালু আসবে হয়তো 3/8, রাইট। এটার সাথে ধরো সেম ভাবে চিন্তা করো, ডিএনসি কয়বার আসছে, তিনবার, তাহলে 3/8, এটার সাথে ধরো ওই 3/8 আসবে ধরো ফর এক্সাম্পল, তাই না। গভর্নমেন্ট ল্যাব কয়বার অ্যাপেয়ার করছে, দুইবার, দুইবার অ্যাপেয়ার করছে, তো দ্যাট মিনস 2/8, রাইট। তো এরপর এখান থেকে ধরো আরেকটা ভ্যালু আসবে, রাইট, এখান থেকে একটা আরেকটা ভ্যালু আসবে। তো ধরো এখান থেকে একটা কিছু একটা ভ্যালু আসছে, মনে করো এখানে আমরা ধরে নেই ধরো ভ্যালু আসছে ফর এক্সাম্পল, ধরো কিছু একটা ভ্যালু আসছে, এখানে কিছু একটা ভ্যালু আসছে, কিছু একটা ভ্যালু আসছে, ঠিক আছে। ধরে নাও কিছু একটা ভ্যালু আসছে, এবং সর্বশেষ যোগ করে ধরো আমাদের এই 0.5 বা 6 বা 7 যাই ধরো কিছু একটা আসছে, ধরো 0.7 লিখলাম, 7 আমার নাম্বার, অনেক পছন্দের নাম্বার, তো সেই জন্য 0.7 লিখে দিছি। তো ধরো এখানে কিছু ক্যালকুলেট করে আসছে, করার পর আমরা আলটিমেটলি 0.7 পাইছি। এটা কি আমাদের, এটা হলো আমাদের ধরো এন্ট্রপি। ওকে, তাহলে আমরা স্কুলের এন্ট্রপি পেয়ে গেছি। তাহলে এখন স্কুলের এন্ট্রপি পাইলে এখন যদি পুরো গেইন বের করতে চাই, গেইন বলছিলাম কি, ইনফরমেশন গেইন থেকে কি করতে হয়, এন্ট্রপি বাদ দিতে হয়। তাহলে আমার ইনফরমেশন গেইন বলতে ওই যে প্রথমে যেটা পাইছিলাম আমার অ্যাট্রিবিউটের ইনফরমেশন গেইন, ওখান থেকে এন্ট্রপি বাদলে ফাইনাল গেইন পাই যে কোনো একটা অ্যাট্রিবিউটের জন্য। তাহলে এখান থেকে আমার ফাইনাল গেইন কত পাবো, 0.8 মাইনাস মাইনাস 0.7। ওকে, ধরো 7 দিই, ঠিক আছে, সমস্যা নেই, থাকুক। তাহলে কত হবে, ধরো 0.1 আসলে নাকি। তো একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো,
তাহলে আমরা এতটুকু যে করলাম, এখানে কিন্তু খুবই কঠিন কিছু আছে বলো? কঠিন কিন্তু কিছু নাই, সহজ ভাবে আমরা জাস্ট কি করতেছি, আমরা জাস্ট মোটামুটি জাস্ট একটা জিনিস বের করার ট্রাই করছি, তেমন কিছুই না, তাই না? আচ্ছা, পয়েন্ট পয়েন্ট লিখে নেয় না? ওকে, তাহলে আমরা কি করলাম, স্কুলের জন্য বের করলাম। এবং সেম ভাবে কি, তোমাকে যদি বলি স্কুলের জন্য তুমি বের করতে পারছো, তুমি ক্যাটাগরি যদি ডেটা থাকতো তুমি বের করতে পারতো না? পারতা। সো তার মানে কি হলো, যে আমরা এখান থেকে গেইন বের করে ফেললাম। এখন যদি গেইন টেন বের করা হয়ে গেছে, তাহলে আমি এখন এই জায়গাগুলো একটু মুছে দিব। ওকে, এগুলো এখন মুছে দিয়ে আমরা একটা জিনিস বানানোর ট্রাই করবো। চলো, তাহলে আমরা এদেরকে একটু মুছে টুছে দিই, এখানে আমার কিছু জিনিসপত্র বানাইতে হবে। সো কি জিনিস বানাবো বলো তো? আমাদের কাজই তো ডিসিশন ট্রি বানানো, এটা তো ডিসিশনে পৌঁছাইতে হবে। সেই ডিসিশন ট্রিটাই এখন আমরা বানাবো, কারণ আমাদের কাছে মোটামুটি সব তথ্য চলে আসছে। আমরা ধরে নিব এখন, বাকিগুলো একটু ধরো আমরা নিজেদের মতো করে ভ্যালু ধরে নিয়ে বানায় ফেলতে পারবো, প্রবলেম নেই। সো আমরা এগুলো সব মুছে দিই, এ টু জেড মুছে দিলাম। নাও আমরা যেটা এখন করব সেটা হইলো যে আমরা এখন ধরো আমাদের যে গেইনগুলো পাইছি না, ওগুলো ধরো আমরা একটু লিস্টেড করি। তো লিস্টেড করে বলতে এটা বোঝানোর ট্রাই করতেছি, ধরো তুমি গেইন পাইছো, স্কুলের জন্য গেইন পাইছো, ধরো তুমি মনে করো, আমরা মনে করো না, আমরা তো বের করছি, মানে অ্যাজিউম করে হলেও তো বের করছি, ধরো কত পেয়েছিলাম, 0.1, রাইট? এরপরে আমরা আর কি পাইছিলাম, আমরা ধরো পাইছিলাম হইলো ক্যাটাগরি, ধরো ক্যাটাগরির জন্য আমরা ধরো গেইন পাইছি, ফর এক্সাম্পল, অ্যাজ এক্সাম্পল জাস্ট ধরো পাইছি হইলো 0.001, আই মিন 0.1 ধরো ফর এক্সাম্পল। তো ধরো এরকম পাইছি, এখানে ধরো আমাদের তার অ্যাট্রিবিউট নাই, তাই না? থাকলে ধরো যদি এখানে আরো অনেকগুলো কলাম থাকতো, ধরো ফর এক্সাম্পল আরো কলাম আছে, তো সেটা ধরো আলাদা আলাদা অ্যাট্রিবিউট আসতো, ঠিক আছে? সেগুলো আলাদা আলাদা করে মানে গেইন আসতো আর কি, সরি অ্যাট্রিবিউট বলতেছি, তো গেইন আসতো, গেইন এরকম আলাদা আলাদা ভ্যালু আসতো, তাই না? তো এরকম আসতো এনিওয়ে। তো তাহলে এখন দেখো এদের মধ্যে সবচেয়ে গেইন বেশি কার? 0.1 এর। তাহলে এটা কি হবে, এটা রুট নোড হবে। রুট নোড আমাদের কিসের রুট নোড হবে? ট্রি এর রুট নোড হবে। ওকে, তাহলে ট্রি এর রুট নোডটা বানাইলা, ধরো প্রথমে আসবে স্কুল। তো ওকে, ঠিক আছে, স্কুল আসবে। তো স্কুলের মধ্যে দেখো কিছু জিনিসপত্র আছে, দেখো স্কুলের মধ্যে এরকম আছে। যদি আমাদের স্কুল, মানে স্কুল আসলে নর্মালি কি কি স্কুল, কয়টা স্কুল আছে? তিনটা স্কুল না? তো তিনটা স্কুলের জন্য ধরো আলাদা, ধরো এসজেএস আছে, এরপরে হয়তো ডিআরএমসি আছে, আর গভর্নমেন্ট ল্যাব আছে। ওকে, তাহলে দেখো এখন দেখো এই যে আমরা যে সেন্ট জোসেফের কথা লিখলাম, ডিআরএমসি, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট ল্যাব, এগুলো যে লিখলাম, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে তিনটা জিনিস আমরা লিখলাম, তো এই তিনটার পার্সপেক্টিভ আমাদের একটু এখন একটু ডেটা সেটের দিকে একটু তাকাইতে হবে। তাকায় কি দেখতে হবে? মনে করো সেন্ট জোসেফের ক্ষেত্রে কি হয়েছে, একটু দুইবার জিতছে, একবার হারছে। ডিআরএমসি তিনবার জিতছে, তো ডিআরএমসির ক্ষেত্রে আসলে ক্যালকুলেট করার তো দরকার নাই, ও কি করছে, তিনবারই জিতে গেছে, তার মানে ডিআরএমসির ক্ষেত্রে ডিসিশন উইন, এখানে কোনো কনফিউশন নেই। গভর্নমেন্ট ল্যাব দুইবারই হারছে, ওর ক্ষেত্রেও কনফিউশন নেই, কিন্তু সেন্ট জোসেফের ক্ষেত্রে একটু কনফিউশন কি, ও কি করছে, ওর দেখো দুইবার জিতছে, একবার হারছে, তার মানে একটু কনফিউশন আছে। তখন আমাদের যাইতে হবে এরপরে কার গেইন আছে, ধরো ক্যাটাগরির গেইন আছে এরপরে, তার চেয়ে কার কার গেইন আছে, ক্যাটাগরির। তো তখন এরপরে আমরা এরপরের নোটটা কি হবে, ক্যাটাগরি নোট হবে। ঠিক আছে, নোটটা কি হবে, ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরি থেকে আবার আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে, যে আসলে আলটিমেটলি ক্যাটাগরি হতে যাওয়ার পর আমাদের চিন্তা করতে হবে যে এখন আলটিমেটলি এবার আবার আগের মতো করে স্কুলে যেমন চিন্তা করলে এরকম চিন্তা করলাম। ধরো ক্যাটাগরিতে আমার দুইটা ক্যাটাগরি ছিল, ঠিক আছে, ধরো আন্ডার 16 আর আন্ডার 17, তাই না? স্কুল কলেজ তো দুইটা আছে, তো ধরো আন্ডার 16 17 চিন্তা করলাম, ধরো দুইটা ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। তো এই ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি আছে, এখন এ বির ক্ষেত্রে আবার চিন্তা করতে হবে যে এ কি অবস্থা, বি এর কি অবস্থা। ফর এক্সাম্পল ধরো এ দুইটা জিতে গেছে, তাহলে এ হইলো উইন, আর বি একটা, বি ক্যাটাগরি একটা ম্যাচ খেলছে, একটা হারছে, তার মানে বি লুজ, তো ফাইনালি রেজাল্ট পেয়ে গেলাম। এখন যদি এখানেও কনফিউশন হইতো, তাহলে কি করতাম, আবার আমাদের চিন্তা করতে হতো, আরেকটা নোড আনা লাগতো, যে হ্যাঁ এখানে ধরো আরেকটা কোনো ডেটা সেটের অ্যাট্রিবিউট থাকতো, তাই না? আমাদের অনেক অ্যাট্রিবিউট থাকে না, দেখলাম না কার্ডিওভাস্কুলার ডিজিজে অনেক অ্যাট্রিবিউট থাকতো, তখন এরকম গেইন বের করা থাকতো, সেই গেইনটা আবার আসতো। এভাবে করে একটা ফুল ট্রি সার্ভ হইতো। তাহলে যার বেশি গেইন সে কি রুট নোড হয়, এবং তারপর আস্তে আস্তে আমরা এভাবে নোট ক্রিয়েট করতে থাকি এবং ফাইনালি একটা রেজাল্ট পেয়ে যাই, তাই না? দেখো এখানে একটা রেজাল্ট কিন্তু পাচ্ছি, দেখো প্রথমে স্কুল চিন্তা করলাম, স্কুল সেন্ট জোসেফ, সেন্ট জোসেফ আসার পর ক্যাটাগরিতে আসলে, ক্যাটাগরি এ ক্যাটাগরি যারা, তারা কি হয়েছে, উইন হয়েছে, তাই না? যারা ডিআরএম ছিল সবগুলো জিতে গেছে, গভর্নমেন্ট লেভেল সবগুলো জিতে গেছে, ওগুলোর জন্য আমার আর অ্যাট্রিবিউট দেখার দরকার পড়ে নাই। যদি আমি রেজাল্ট পেয়ে যাই, তার মানে পরে আমার আর অ্যাট্রিবিউট, মানে অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউট বা গেইন যে আমার ক্যালকুলেট করে, যে গেইন ক্যালকুলেট তো করা থাকবে, বাট ওটা আমার কি আসলে দরকার পড়বে না, কারণ আমি তো অলরেডি আমার যে ডিসিশনে পৌঁছানোর কথা, ডিসিশনটা তো পেয়ে গেছি, তাহলে কি আমার আসলে দরকার আছে, বলো? দরকার নাই। তো এইভাবে আর কি ওভারঅল পুরো প্রসেসটাতে আমরা কাজ করি। ওকে, সো আই থিঙ্ক তোমরা মোটামুটি এই ওভারঅল জিনিসটা বুঝছো, খুবই কঠিন কিছু না, তাই না? আমরা একটা জাস্ট একটা জেনারেট করছি, একটা কি ম্যাথ জেনারেট করে দেখছি। তোমরা হয়তো বিভিন্ন জায়গায় ইন্টারনেট হয়তো ভাবেও পাবা, মানে সহজে জাস্ট একটা ট্রি দিয়ে বুঝায় রাখে। আমার মনে হলো গতকাল তোমরা একটা ইন্টারেস্টেড ছিল, মনে হলো যে
টুয়ার্ডস অ্যাবাউট হাউ এভরিথিং ওয়ার্কস, তাই না, ভিতরে। সেই কারণে আমার মনে হলো যে তোমাদের কীভাবে দেখানো ওটা বেটার হবে। তো যাই হোক, এখন আমরা যতটুকু এখানে বুঝলাম, এটা বুঝার পরে আমরা এখন একটু চলো একটু কোড লেখা ট্রাই করি। সো আমরা গতদিনও বলছিলাম কি কোড লেখা তুলনামূলক ইজি, ইজি বলছিলাম না? কারণ কি আমরা কোডে ওই যে লাইব্রেরি ইউজ করব, করে করে লিখবো। ওকে, তো চলো তাহলে আমরা এখন লাইব্রেরি ইউজ করা শুরু করবো এখন। সো আমরা কোডে যাই, ওগুলো একটু মুছে টুছে দেই। যেহেতু রেকর্ড থাকবে তোমরা তো পরে এটা থেকে নিতে পারবা, সো উঠায় নেওয়ার কোনো আসলে প্রয়োজন নেই। তো যাই হোক, এই যে দেখো এগুলো আসছিল, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা আগে ইয়ার ডিসেন্ট্রি লিখে নিই, তারপরে তোমাদেরকে এগুলো বলবো না যে আসলে মাইক্রো এভারেজ কি, ওয়েটেড এভারেজ কি, ঠিক আছে? আর এই যে দেখো একটা আমাদের ইয়ে আসছে না, খেয়াল করে দেখো, এই দেখো আমাদের একটা বান্দা চলে আসছে, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভের একটা আমাদের কনফিউশন ম্যাট্রিক্স চলে আসছে, এবং ফাইনালি এখানে আমাদের একটা ক্লাসিফিকেশন রিপোর্ট চলে আসছে, এগুলো আমরা ক্যালকুলেট করে বের করা ট্রাই করতেছিলাম। সো লেটস গো, আমরা এখন ডিসিশন ট্রি একটু দেখার ট্রাই করি। সো ডিসিশন ট্রিতে যদি আমরা এখন যাই, তাহলে আমরা কি করব বলো? তুমি যদি একটা এসভিএম দেখছো, তার মানে ডিসিশন ট্রিতে যাওয়ার জন্য তোমার আসলে আলটিমেটলি ওই আগের জিনিসটা মোটামুটি যদি ফলো করো তাহলেই হচ্ছে, কারণ দিন শেষে তো একই কাজই করবো আমরা আবার। আমরা কি করবো, একটা মডেল হয়তো নিব, নিয়ে ফাইনালি ওই মানে একটা মডেল বলছে লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে নিব, তাই না? সেম কাজই করব। তো জাস্ট একটু ওয়েট। ওকে, চলো আমরা শুরু করি তাহলে। এখন আমরা যেটা করব সেটা হইলো, ধরো লিখলাম ফ্রম scikit-learn ডট ট্রি ইম্পোর্ট ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। আমরা তো রিগ্রেশন করতেছি না, তাই না? ক্লাসিফায়ার, আমরা রিগ্রেশন এখনো শিখি নাই, মানে অ্যাটলিস্ট তোমরা হয়তো পারো, বাট আমাদের ক্লাসের টপিক না, সো আই নট গোয়িং ফর দ্যাট। তো দেখো আমরা এখানে কি কি দিলাম, তাহলে আমরা ডিসিশন কনফিউশন ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন রিপোর্টটা আমরা যদি আগে ইম্পোর্ট করেছিল, বাট এখানে ধর ইম্পোর্ট লাইব্রেরিতে চলে আসে অটো, তাই আমরা প্যারা নেই নেই। আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটাকে ওই যে আগের মতো একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ওর মধ্যে যেই আমাদের প্যারামিটারগুলো সেগুলো দিছি, ক্রাইটেরিয়ন, এন্ট্রপি দিছি, র্যান্ডম স্টেট দিছি, এখানে আরো অনেক কিছু দেওয়া যায়। আমাদের ট্রি ম্যাক্সিমাম ডেপথ কত হবে সেগুলো আমরা ক্যালকুলেট লিখতে পারি, ঠিক আছে? এবং গতকালের মতো তোমাদেরকে আজকে আমি ওই যে একটা দেখাই দিব যে কোথা থেকে তোমরা আসলে বাকি জিনিসগুলো সম্পর্কে জানতে পারবা, যে হয়তো আরো কি কি অ্যাট্রিবিউট ইউজ করা যায়, কি কি অ্যাট্রিবিউট লাগে। তোমরা তো অলরেডি ম্যাথের বেসিকটা বুঝে গেছো, তো আমার মনে হয় আলটিমেটলি তোমাদের খুব একটা প্যারা হবে না যদি কোনো একটা কিছু দেখো আর কি আলটিমেটলি, যে এটা অ্যাট্রিবিউট কেমন আসছে, ওটা অ্যাট্রিবিউট কেমন আসছে, তোমরা ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের তো ম্যাথে এগুলো লাগছিল, তার মানে তো ওই মডেল যখন কেউ ক্রিয়েট করে রাখছে, কারণ এটা তো লাইব্রেরি যখন আমরা কল করতেছি ওখানে তো ব্যাকএন্ডে কোড লেখা আছে। সো ব্যাকএন্ডে আসলে আমরা যে ম্যাথটা শিখলাম ওই ম্যাথটাকেই তো আসলে ওখানে আলটিমেটলি মানে এক্সিকিউট করা আছে, রাইট? সো আমরা যেগুলো করলাম সেই জিনিসগুলো তোর কোডে লাগবে, এবং সেখানেও তো প্যারামিটারগুলো বলেই দেবে, আমরা ওই প্যারামিটারগুলোই বলি। এবং এই প্যারামিটারগুলো যদি আমরা বুঝতে পারি, বা একটা অ্যালগোরিদম কেমনে কাজ করে এটা বুঝতে পারি, সেই কারণে আসলে আমরা এতক্ষণ ধরে এই কাজকর্ম করলাম, তাই না? সো আমরা একটা কাজ করি, তো মোটামুটি তো হইলো। আমরা এখানে এটাকে একটা ইয়ার মধ্যে রাখি আর কি, ঠিক আছে? কি বলে, একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই, যে আমরা মডেলটাকে ফিট করায় ফেলছি। এরপরে আমরা কি করব, আমরা হয়তো প্রেডিক্ট করব, আর আমরা হয়তো কনফিউশন ম্যাট্রিক্স বের করব। সো এখন দেখো আমরা আগের মতো করেই করতেছি, দেখো এখানেও কি করছিলাম, ট্রেন করাইছি, প্রেডিক্ট করতেছি, এখানেও আমরা প্রেডিক্টই করব, আসলে তেমন কোনো ভুংচুং নাই আসলে। তো চলো আমরা প্রেডিক্ট করি আগের মতো করেই সব কিছু। তাহলে ধরো আমরা যেহেতু ওখানে একটা ইয়ার মধ্যে রাখছি, এই যে কি বলে, ভ্যারিয়েবলের মধ্যে রাখছিলাম, তাই ভ্যারিয়েবলের মধ্যে থেকে করলাম। তো ভ্যারিয়েবলের মধ্যে রাখা আমার কাছে মনে হয় বেটার। সো দেখো আমাদের তাহলে ওই যে আগের মতোই টেস্ট করব, তারপরে কি আমরা কনফিউশন ম্যাট্রিক্স বের করা, আর মানে যে আমরা বলতাম যে খাতায় মার্ক দাও মেলানোর মতো, এই জন্য আমরা এই কনফিউশন ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন রিপোর্টটা বের করবো, তাই না? ওকে, সো এটা যদি আমরা রান করি আমার মনে হয় কাজ করবে, এবং দেখো আমাকে রেজাল্ট দিচ্ছে 64%, তার মানে আমার এটার চেয়ে একটু অ্যাকুরেসি ভালো। আচ্ছা এখন ওই যে ও ম্যাক্রো এভারেজ, ওয়েটেড এভারেজ, এই জিনিসগুলো এই জিনিসগুলো আসছে না, প্রিসিশন রিকল আসছে, এগুলো তো আসছে, তাই না? তো এগুলো আসলে কি কাজে লাগে, এগুলো আসলে আমাদের দরকার কেন? সো স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের তো আগের কোডে স্যার অনেক সময় লেগেছিল, সেখানে কি আমরা নামপাই ইউজ করতে পারি স্যার? মানে আগের কোডে বলতে এখানের কথা বলছো, এখানে সময় লাগছে তাই? ইয়েস স্যার। আচ্ছা এখানে দুইটা নাম, নামপাই ইউজ করতে পারো কিনা, আচ্ছা ধরো তুমি এখানে নামপাই আসলে ধরো ফর এক্সাম্পল ক্লাসিফায়ার ইউজ করতেছো, এখানে নামপাই কিভাবে ইউজ করবা? ধরো দিন শেষে তুমি যদি ডেটাটাকে যখন আমরা প্রি প্রসেস করতেছিলাম বা অ্যানালাইসিস করতেছিলাম তখন হয়তো নামপাই ইউজ করে আসতে পারি, তাই না? আর আগের কোডে কাজ লেখার কিন্তু কয়েকটা দিক ছিল, দেখো আমরা একটা কার্নেল ইউজ করতেছি, তাই না? আর কিছু জিনিসপত্র ইউজ করতেছি, তো ইন্টারনাল কিছু কমপ্লেক্সিটির কারণে আমাদের আসলে কোডে টাইম বেশি লাগছিল। রিসেন্টলি একটু অত বেশি কমপ্লেক্সিটি পত্র জিনিস না, তাই একটু তাড়াতাড়ি কাজ করছে আর কি।
এরকম হয়তো কোনো কোনো মডেলে দেখবে একটু কাজ করবে, একটু পরে আমরা হাইপার প্যারামিটার টিউনিং করবো না, তখন দেখবো যে আরে অনেক সময় লাগতেছে তো করার জন্য, তো এটা হয়তো এরকম হইতে পারে। বুঝতে পারছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এর আগের কোডে একুরেসি এসেছিল 50%, বাট এবার এসে 64%, এটার কারণটা কি? ওকে, এটা এটা ধরো খুবই একটা ধরো আমরা যখন ইয়ে করতেছিলাম, তুমি যদি খেয়াল করো, আমরা যখন ওই যে থিওরিগুলো বুঝতেছিলাম, দেখো দুইটা থিওরি ডিফারেন্ট, তাই না? তো দুইজন দুইভাবে ক্লাসিফাই করে। এখন কোন মডেল আমরা কিন্তু এই যে অ্যাকুরেসিগুলো বের করি, বিভিন্ন মডেল অ্যাপ্লাই করি, এটা দেখার জন্যই যে আমার ডেটা সেটের জন্য বা আমি যে ডেটা সেট নিয়ে কাজ করতেছি কোন মডেলটা আমার জন্য বেটার কাজ করবে। তো দেখো এখন আমার এখানে ডিসেন্টলি বেটার কাজ করতেছে। এখন ধরো এখানে একটা ব্যাপার আছে যে আমি কি আসলে অ্যাজিউম করতে পারি কিনা ডেটা সেট দেখে যে এই ডেটা সেটের জন্য ধরো আমার এই টাইপের মডেলগুলো কাজ করতে পারে। ধরো সুপারভাইজ লার্নিং এর জন্য আমি তোমাদের যে অ্যালগোরিদমগুলো দেখাচ্ছি এর বাইরেও সেই অ্যালগোরিদমগুলো অ্যাজিউম করতে পারো, কিন্তু এক্স্যাক্ট বলা আসলে পসিবল না যে আমার এই অ্যালগোরিদমটাই হয়তো এই ডেটা সেটের ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। হয়তো তিন চারটা অ্যালগোরিদম আমরা বলতে পারি যে হ্যাঁ সুপারভাইজ লার্নিং আছে, তারপর আমরা দেখছি ডেটাগুলো হয়তো তোমার ফর এক্সাম্পল মানে ক্যাটাগরাইজড আছে, তার মানে হয়তো আমরা এই কয়েকটা অ্যালগোরিদম ইউজ করতে পারি। বাট উই ডোন্ট নো আসলে কোনটা ভালো কাজ করবে, বিকজ এখানে আমাদের ডেটা প্রি প্রসেসিং আছে। ধরো অনেক কিছু ডিপেন্ড করে তুমি কতটুকু সুন্দর করে প্রি প্রসেস করতে পারলা, তারপরে ধরো প্রি প্রসেস করার পরে ফাইনালি ডেটাটা কতটুকু মানে ফিট করানোর যোগ্য হয়েছে। এরপর ট্রেন টেস্ট যদি তুমি আলাদা করো, দেখবে যে 80 জায়গায় 70-30 করলা, তখনও দেখবে একটা অ্যাকুরেসি ইয়াটি আসে, এবং তখন আমাদের যে মডেল ওভার ফিটিং আন্ডার ফিটিং এগুলোও চিন্তা করতে হয়। তো এই কনসেপ্টগুলো এই জন্য আমরা তো সব একবারে চলে যেতে পারছি না, আমি এই জন্য স্লাইডে দিয়ে রাখা ট্রাই করতেছি, এটা তোমরা পরবর্তী দেখে ফেলতে পারো। বাট এরপরে ধরো আমরা আরেকটা মডেল অ্যাপ্লাই করবো, ওখানে দেখবো অ্যাকুরেসি আবার ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। সো তোমাদের ওই অলিম্পিয়াডের দ্যাটস দ্য গোল টু কাম উইথ বেস্ট অ্যাকুরেসি, রাইট? তো তোমাদের এরকম চিন্তা ভাবনা করে ফাইনালি যে যার ক্রিয়েটিভিটিতে যত ভালো করতে পারবে সে হয়তো বেটার অ্যাকুরেসি পাবে, বেটার প্রিসিশন, বেটার রিকল পাবে, তাই না? সেটা আমাদের লক্ষ্য আর কি। ওকে, সো থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। সো তোমরা এভাবে কোশ্চেন টোশ্চেন করবা, তাহলে কি হবে দেখবে মানে একটু ইজি লাগবে যে হ্যাঁ আমরা বুঝতে পারতেছি, বা একটু ভালো লাগবে আর কি। তো দেখো এখন আমরা যেটা করলাম যে আমরা এখন এই যে এগুলো যে বের করলাম, এখানে দেখো ম্যাক্রো এভারেজ আছে না, তারপরে ধরো ওয়েটেড এভারেজ আছে। তো ম্যাক্রো এভারেজের ঘটনাটা আসলে এরকম, ধরো এটাও তো আসলে এই ম্যাক্রো এভারেজটা আলটিমেটলি ধরো তুমি যদি চিন্তা করো এই প্রিসিশন রিকল এফন স্কোর যেগুলো আছে ওগুলারই আসলে অ্যারিথমেটিক মিন আসলে আলটিমেটলি। বাট এটা ধরো তোমাকে আসলে তোমার ক্লাসে যদি ডেটা সেট ইমব্যালেন্স থাকে সেটা আসলে কনসিডার না করে তোমাকে একটা রেজাল্ট দেয়। আর যদি চিন্তা করো যে তুমি যদি ওয়েটেড এভারেজের কথা চিন্তা করো, তাহলে ওয়েটেড এভারেজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো ধরো ওটাও তোমার প্রিসিশন রিকল এফ1 স্কোরকেই নেয়। বাট তোমার আসলে যতগুলা ট্রু ইনস্টেন্স আছে এবং সবগুলোতে ওয়েট চিন্তা ভাবনা করে দেন ফাইনালি একটা তোমাকে একটা রেজাল্ট দেয়। তো দুইটারই ধরো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই না? যেমন ধরো ওটা যেটা বললাম যে যদি ম্যাক্রো এভারেজ চিন্তা করো, যখন সবগুলা ক্লাস ইকুয়ালি ইম্পর্টেন্ট তখন হয়তো তোমার জন্য এটা বেটার হতে পারে, বাট ডেটা সেট ইমব্যালেন্স হলে ম্যাক্রো এভারেজের ক্ষেত্রে একটু কিছু প্রবলেম ফেস করবা, তাই না? আবার যদি তোমার মনে করো আহ, যদি ধরো সবগুলা জিনিস ইম্পর্টেন্ট না, বা ধরো যদি ডেটা সেট একটু ইমব্যালেন্সও থাকে, সেক্ষেত্রে হয়তো ওয়েটেড এভারেজের দিকে তুমি তাকাইতে পারো। বাট ওভারঅল প্রিসিশন রিকল বা এফ1 স্কোর বা অ্যাকুরেসি দেখলেই তুমি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাও যে আসলে আমার মডেলটা কতটুকু কাজ করতেছে। And আমরা চাইলে আরওসি কার্ভটার ইউজ করতে পারি, বুঝতে পারছো? দেখে আমরা আরেকটু বেটার বুঝতে পারি মডেল কেমন কিভাবে কাজ করে। তো আরওসি কার্ভ আসলে ওইখান থেকে আসে। যাই হোক, তাহলে আমরা এতটুকু যদি বুঝি তাহলে দেখো আমরা এখানে ডিসিশনটি বের করে ফেলতে পারলাম। এখন ওই যে বলছিলাম গতদিন যে দেখো আমরা ঠিক আছে বের করছি সব কিছুই, বাট আমরা এই যে এই প্যারামিটারগুলো দিলাম সেই প্যারামিটারগুলো আসলে কোন ভ্যালু কোনটার জন্য দেওয়া উচিত বা কতটুকু দেওয়া উচিত, বা আমি 0.1 দিলাম গামার ভ্যালু 1 দিলাম, ঠিক আছে বুঝলাম এটা রেগুলেশন প্যারামিটার, বুঝলাম গামা আমার স্কেলিংয়ে কাজে লাগে, বাট 1ই কেন দিলাম, রাইট? আমরা তো অন্য ভ্যালু দিতে পারতাম। সো এইখানে একটা কিন্তু থাকে। সো এইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হইলো আমরা হইলো হাইপার প্যারামিটার টিউনিং নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, বুঝতে পারছো? সো আমাদের এই প্যারামিটার টিউনিংটা করতে হবে যাতে আমরা প্রপার ইয়ে পাই আর কি, কি বলো এটাকে, প্রপার আর কি রেজাল্ট পাই। সো আমরা এখন যেটা করতে পারি আমরা হইলো গ্রিড সার্চ করতে পারি, গ্রিড সার্চ করে হয়তো আমরা একটা রেজাল্ট পাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ধরো ফর এক্সাম্পল আমরা এখানে গ্রিড সার্চটা করে নিতে পারি। এখানে হয়তো আমাদের টাইম লাগবে, আমরা গ্রিড সার্চ করে ওটার রেজাল্ট আসতে থাকবে, তারপর আমি তো চলো আমরা তাহলে রিসার্চ করার জন্য তৈরি হই নিজেদেরকে। তো আমাদের এখানে কিছু জিনিসপত্র ইম্পোর্ট করে নিতে হবে, ধরো আমাদের ওই সাইকিট লার্ন থেকেই নিয়ে আসতে হবে। সাইকিট লার্ন থেকে ধরো আমরা যদি লিখি মডেল সিলেকশন, তারপরে ধরো গ্রিড সার্চ আমরা ইম্পোর্ট করে নিলাম। এরপরে আমাদের আর কি কি ইম্পোর্ট করা লাগতেছে,
গ্রিড সার্চের পরে আমাদের তো মনে হয় আরো কয়েকটা জিনিস ইম্পোর্ট করা লাগবে, ক্রস ভ্যালিডেশন, প্রেডিকশন টেডিকশন, এগুলো লাগবে না। এসভিএম টেসভিএম, ওকে। যাই হোক, আমরা গ্রিড সার্চটা রাখি। তো দেখো এখন আমরা প্যারামিটার আসলে গ্রিড সার্চ করে দেখবো। তো আমাদের মেইন প্ল্যান হইলো কি জানো, ধরো ফর এক্সাম্পল এখানে সি এর একটা ভ্যালু আমাকে ও বলছে যে ঠিক আছে তোমাদের হয়তো এই ভ্যালুটা লাগতে পারে। সো দেখো এখানে কত বলছে, দেখো সি এর ভ্যালু 0.1 1 10, তুমি চাইলে আরো দিতে পারো 0.1 1.1 1.10, এবং অনেকগুলো ভ্যালু দিয়ে আমরা দেখতে পারি যে আসলে কোনটা আমার ডেটা সেটের জন্য বেটার কাজ করবে, তাই না? কারণ আমি বুঝলাম যে রেগুলারেশন প্যারামিটার এটা তো 0 পয়েন্ট থেকে ধরো 1-এর মধ্যে বা 10-এর মধ্যে থাকা আমার জন্য বেটার, বা 100-এর মধ্যে থাকা বেটার, বাট আমি তো জানি না আসলে কোনটা ভালো কাজ করবে। সো সেই ক্ষেত্রে আমি এগুলো ভেবে একটা প্যারামিটার এভাবে দিয়ে গ্রিড সার্চ করে দেখতে পারি আমার মডেলের জন্য কোনটা ভালো কাজ করে। এরপরে ধরো গামার এরকম একটা ভ্যালু দিয়ে দেখতে পারি যে গামার আসলে কোন প্যারামিটারটা আমার জন্য বেটার কাজ করে। দেখো গামা আমরা মোটামুটি স্কেলিং এর জন্য 1-এর মধ্যে রাখছি, তাই না? 0.01 0.001, তুমি চাইলে এরকমও দিতে পারো 0.0245 সামথিং লাইক দ্যাট, এভাবেও তুমি চাইলে দিতে পারো। ওকে, সো দেখো আহ, যদি ভালো মতো খেয়াল করে দেখো যে আমরা আসলে আলটিমেটলি এরকম অনেকগুলো জিনিসপত্র দেখতে পারি। কার্নেল ধরো আরবিএফ আসছে, পলি আসছে, আমরা চাইলে আরেকটা অ্যাড করতে পারি, লিনিয়ার কার্নেলের কথা বলছিলাম, তাই না? দিতে পারি, কারণ জানি না আমার কোন কার্নেলটা ভালো কাজ করবে। কারণ প্রত্যেকটা কার্নেল তো আলাদা আলাদা ফিচার আছে, তাই না? আলাদা মানে ডিফারেন্ট ভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো এখানে করতে পারি। সেটা দেওয়ার পরে আমার যে ঘটনাটা এখানে ঘটবে আলটিমেটলি, আমি যদি গিট সার্চ করি, করলে হয়তো আমি ফাইনালি বুঝতে পারবো যে আমার আসলে কোনটা ইউজ করা জরুরি। তো আমি কিন্তু এসভিএম এর ক্ষেত্রে চিন্তা করতেছি না। তুমি যদি রিসেন্টলির ক্ষেত্রে করতা, তো রিসেন্টলির ক্ষেত্রে করলে কি হতো বলো তো? রিসেন্টলির ক্ষেত্রে করলে হয়তো ওইটার যে প্যারামিটারগুলো আছে সেগুলো দিয়ে আমাদেরকে চিন্তা করতে হতো। এবং তারপরে কি আমরা ওই যে ট্রেন আমরা যে যে কোথায় ফিট করাবো, কারণ আমাদের তো আলটিমেটলি ফিট করাইতে হবে ধরো ফর এক্সাম্পল আমাদের এই ট্রেন ডেটার ক্ষেত্রে বলছে, বাট আমি আসলে আলটিমেটলি আমরা ধরো ফর এক্সাম্পল এভাবেও চিন্তা করতে পারি যে আমাদের যেটা দিয়ে আমরা ইয়ে করলাম, কি বলে এটাকে, আমাদের যে স্কেলার যে স্কেলিং করার পর যে ডেটা আছে ওইখানেও চাইলে আমরা ফিট টিট করে দেখতে পারি, তাই না? তাও ধরো আমি এরপরে আমি যেটা এখন যেটা করব সেটা হইলো আমি একটু সার্চ করে দেখবো যে আমাদের আসলে প্যারামিটার কোনটা বেটার কাজ করে। এটা মনে হয় গ্রিড বেসড প্যারাম সামথিং লাইক দ্যাট, ইয়েস। তো আমাকে ইয়ে দিয়ে দিছে। তো আমি আসলে দেখবো আসলে আলটিমেটলি যে আমার ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে আলটিমেটলি আমাকে কোন কোন ভ্যালুগুলো আমার এখানে আসলে মানে আলটিমেটলি গ্রিড সার্চ করে ফাইনালি পাবো যে কোন ভ্যালুটা আমার জন্য বেটার কাজ করবে, এবং সেটা বসায় কিন্তু আমি মডেলটাকে আমার কি আমি ওটাকে মানে ফিট করাবো, এবং ফিট করে ফাইনাল প্রেডিকশনটা দেখার ট্রাই করবো, রাইট? সো ধর আমি রান করি এটা, তাহলে দেখো এখানে আমার মোটামুটি প্রায় 5টা ফোল্ডের জন্য মোটামুটি, কারণ আমি মোটামুটি যদি খেয়াল করে দেখো একটা দুটো তিনটা পাঁচটা, হ্যাঁ 5টা ফোল্ডের জন্য মোটামুটি 60টা ক্যান্ডিডেট হয়েছে। কারণ দেখো প্রত্যেকটার সাথে ক্যালকুলেট করছে করে মোটামুটি 300টা ফিটস। আমার একটা টাইম লাগবে, এটা দেখবে আস্তে আস্তে হবে, এবং ফাইনালি আমাকে বলবে যে আমি, কারণ আমি তো বলছি না আমার বেস্ট গ্রিডটা আমাকে সার্চ করে দাও, আমার কোন গ্রিডটা আসলে নিব প্যারামিটারের, সেই প্যারামিটারের গ্রিডটা আমাকে সার্চ করে দিবে। এখন তোমাদের এইচডাব্লিউ একটা কাজ হবে, কি কাজ হবে? ওই কোডটা দেখে দেখে ডিসিশন ট্রির জন্য এভাবে একটা কি সাজাবা, এরকম একটা গ্রিড সার্চ আগে করে নিবা। কারণ আমি তো জানি না ম্যাক্স ডেপথ কত ভালো হতে পারে, তাই না? আমি তো জানি না ক্রাইটেরিয়ন কোনটা ভালো হবে, এন্ট্রপি ভালো হবে না গিনি ভালো হবে। সো এগুলো একটু দেখে নিবা। এবং এই আমরা তো অলরেডি ম্যাথ শিখছি, দেখবা ম্যাথে মানে আমরা যে থিওরি শিখছি, থিওরির সাথে যদি তুমি প্যারামিটারের এই যে ইয়াগুলো মিলাও, ডেসক্রিপশনগুলো মিলাও, মিলাইলে দেখবা আলটিমেটলি তুমি রেজাল্টটা আর কি ওভারঅল বুঝতে পারো যে কোনটা কি কাজ করে। এবং কালকের মতো যদি আমরা একটু আবার আজকে যাই, ধরো আমরা যদি এখানে লিখি সাইকিট সাইকিট লার্ন ডিসিশন ট্রি। তো ধরো আমরা যদি এখানে যাই রিসেন্টলি দেখবা ক্লাসিফায়ার আছে, এবং ক্লাসিফায়ারে গিয়ে আস্তে 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 করে এটা রিগ্রেশন, ধরো এখানে এখানে যদি তুমি যাও ওভারঅল, তাহলে দেখবা ওভারঅল তুমি এটার ডিটেলসটা পাবা। পাইলে তুমি হয়তো বুঝতে পারবে যে কোন প্যারামিটার ইউজ করতেছি, কেন ইউজ করতে। তোমার এখানে আর এই থিওরি তো আর পড়ার দরকার নেই, তাই না? তো তুমি ধরো ডিরেক্ট আর কি আলটিমেটলি ওখানে গিয়ে দেখতে পারবা। যেমন ধরো আমি যদি রিসেন্ট ক্লাসিফায়ারে ডিরেক্ট যাই, তাহলে দেখো এখানে আমার যেই প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটার সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে। একটু 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 পড়ে কোন কোন প্যারামিটার দরকার পড়তেছে, এবং তারপরে অবশ্যই গ্রিড সার্চ করে নিবা যে তোমার জন্য এটা বেটার কাজ করে। ওকে, তো আমি এটাও এখানে ইয়ে দিয়ে রাখতেছি, টেক্সটে দিয়ে রাখতেছি। ওকে, সো নাও আমরা যেটা এখন করব, আমরা তোমাদেরকে আরেকটা জিনিস এখন দেখাবো, সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। সো দেখো এখন এটা দেখানোর আগে একটা কথা বলি, আমি কিন্তু তোমাদেরকে দেখো সাপোর্ট ভেক্টর মেশিন ডিসিশন ট্রি দেখাইছি, এই দুইটাই তো অ্যালগোরিদম না, রাইট? সুপারভাইজ লার্নিং আর অনেক অ্যালগোরিদম আছে, তাই না? যেমন ধরো র্যান্ডম ফরেস্ট যদি তুমি দেখতে চাও, র্যান্ডম ফরেস্ট কিন্তু অনেকগুলো ডিসিশন ট্রি নিয়ে একটা র্যান্ডম ফরেস্ট ক্রিয়েট হয়। তো
তো র্যান্ডম ফরেস্টের বেসিক খুবই সহজ, ডিসিশন ট্রি পারলে অনেকগুলো ডিসিশন ট্রি ধরো একসাথে ক্রিয়েট করে আমরা হয়তো নিয়ে এত র্যান্ডম ফরেস্ট আমরা দেখবো, র্যান্ডম ফরেস্ট দেখলেই বুঝতে পারবো। এরপরে ধরো আরো অ্যালগোরিদম আছে, যেমন ধরো আমরা এখানে তো গ্রেডিয়েন্ট বুস্টিং অ্যালগোরিদম আছে, আমরা একটু বার লজিস্টিক রিগ্রেশনটা শিখবো কারণ একটু কনফিউজিং। তো ধরো এরকম আরো অনেকগুলো অ্যালগোরিদম আছে। সো এই সবগুলো অ্যালগোরিদম তোমাকে, ধরো সবগুলো অ্যালগোরিদম সম্পর্কে মোটামুটি তোমাকে জানতে হবে, এবং তোমাদের যে সিলেবাসটা আছে সেখানেও দেখবো সুপারভাইজড লার্নিং এর অনেকগুলো অ্যালগোরিদমের নাম বলা আছে, সেগুলো একটু থিওরিটা তোমাদের জানতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে আমরা যেটা এই সেশনের আমার যেটা লক্ষ্য ছিল সেটা কি, তোমাদেরকে এতটুকু বোঝানো যে দেখো আমরা সাইকিট লার্ন থেকে যে কোনো অ্যালগোরিদম এভাবে ইম্পোর্ট করে নিতে পারি, ইম্পোর্ট করে নিয়ে আমরা এভাবে কোডটা মানে ট্রেন টেস্ট মানে ফিট করানোর পরে প্রেডিক্ট টেস্ট করতে পারি। তো এখন তোমাকে যদি তুমি এখন যদি থিওরি না জানো, ফর এক্সাম্পল তুমি থিওরি জানো না, বাট তুমি যে কোনো অ্যালগোরিদম এভাবে কাজ করে দিতে পারবা। ধরো তুমি একটা থিওরি জানো না, লজিস্টিক রিগ্রেশন ধরো ফর এক্সাম্পল তুমি জানো না, তুমি হয়তো র্যান্ডম ফরেস্ট জানো না, বাট র্যান্ডম ফরেস্ট না জানলেও তুমি এখন এটাতে তুমি এভাবে কাজ করতে পারবা, কারণ ডিসিশন ট্রির জায়গায় কি র্যান্ডম ফরেস্টের ক্লাসিফায়ারটা তুমি ইম্পোর্ট করে নিবা, কনফিউশন ম্যাট্রিক্সের ক্লাসিফায়ার রিপোর্টটা সেম থাকবে, তারপরে ওটার একটা অবজেক্ট ক্রিয়েট করবা, করার পর ওখানে ওখানের সাথে একটা ফিট করাবা, ফিট করার পর ফাইনাল প্রেডিক্ট করবা। তুমি কিন্তু কোডিংটা পারতেছো, তাই না? কোডিং করা খুব ইজি, তাহলে এই জিনিসটা তোমার জন্য প্যারা না, তোমাকে যে কোনো অ্যালগোরিদম যদি দিই তোমার জন্য পারা এটা উচিত, খুব ইজি। কারণ দেখো আমি তুমি যদি খেয়াল করে দেখো আমাদের এই এই কোডিং এর স্ট্রাকচার বা এই কোডিং এর স্ট্রাকচার কিন্তু মোটামুটি আমি সেম রাখার ট্রাই করছি। হ্যাঁ তুমি ডিফারেন্ট ভাবে চাইলে অ্যাকুরেসি বের করতে পারো, বাট আমি জাস্ট অ্যাজ এ বিগিনার আমি জাস্ট ট্রাই করছি এটাকে ঠিকঠাক রাখার। এখন দেখো আরেকটা ব্যাপার যেখানে এটা ঘটতেছে সেটা কি, তুমি বুঝলা যে থিওরিটা মোটামুটি একটু তোমার জন্য জানা উচিত, তার মানে তো ওটা জানলে তোমার জন্য পরবর্তী ডিসিশন নিতে ইজি হবে যে আমি কোন মডেলটা ইউজ করবো। ফাইনালি তুমি যদি কোনো, ধরো এগুলো মডেলের সাথে আমরা চাইলে একটা একটা মডেলের সাথে কম্বাইনও করতে পারি, ভোটিং ক্লাসিফায়ার ইউজ করে এনসেম্বল লার্নিংও করতে পারি। তো যখন তুমি মডেলের বেসিক থিওরিটা জানবা তখন তোমার জন্য এনসেম্বল লার্নিংও করতে পারবে ফাইনালি, তুমি মানে বেটার অ্যাকুরেসির জন্য। এবং ওইটা ওই বিষয়ে আমরা যাবো না, তো ওইটা হয়তো তোমরা দেখে নিতে পারবা। সো লেটস গো ফর লজিস্টিক রিগ্রেশন নাও। তো লজিস্টিক রিগ্রেশনে যে ঘটনাটা ঘটবে সেটা কি জানো, লজিস্টিক রিগ্রেশনে যে ঘটনাটা ঘটে সেটা হলো নাম রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন আমরা বলছিলাম মনে আছে যে প্রথম দিন সুপারভাইজ লার্নিং এর দুইটা পার্ট আছে না, একটা ক্লাসিফিকেশন আর একটা কি রিগ্রেশন। তো লজিস্টিক রিগ্রেশন কিন্তু বান্দা ক্লাসিফায়ার, মানে ও ধরো ক্যাটাগরাইজ ডেটা টেটা নিয়েই কাজ করে। তাহলে ও হলো নাম রিগ্রেশন, কিন্তু ও কাজ করে কি নিয়ে, ক্লাসিফায়ার টাইপের ডেটা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করে। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে আসলে এটা কি, তো এই জন্য এটা একটু কনফিউজ হয়তো লাগতে পারে। তো প্রথমত কি ক্লাসিফায়ার নামের শেষে রিগ্রেশন থাকলো, যেমন লিনিয়ার রিগ্রেশন দেখবা, তারপরে দেখবা হয়তো তোমরা ধরো লিনিয়ার, ফর এক্সাম্পল লিনিয়ার রিগ্রেশন দেখলা, তো ধরো আবার এই যে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, এগুলো রিগ্রেশন আছে, তো এগুলো তো ডিফারেন্ট, রাইট? বাট হোয়াট অ্যাবাউট লজিক রিগ্রেশন? লজিক রিগ্রেশন কিন্তু আসলে ওইরকম না, ওটা আসলে ক্লাসিফায়ার হিসেবে কাজ করে। তো দেখো ব্যাপারটা আসলে ঘটনাটা কি ঘটে, ফর এক্সাম্পল চলো আমরা আবার একটা ডেটা সেট নেই, তাহলে আমার জন্য বুঝতে ইজি হবে। তো ডেটা সেটে ধরো আমি একটা দিলাম, ধরো এখানে দিলাম হলো স্যালারি, স্যালারি দিলাম, আর ধরো স্যালারি, আর ফাইনালি ধরো স্যালারি দিলাম, আর এখানে কি দিতে পারি, স্যালারি গ্রেড করব, গ্রেডিং করব স্যালারিকে প্রত্যেকটাকে। সো গ্রেডিং বলতে বোঝানোর ট্রাই করতেছি, ধরো ফর এক্সাম্পল কারো স্যালারি ধরো 1 মিলিয়ন, ঠিক আছে, ধরো 1 মিলিয়ন। তো ধরো 1 মিলিয়ন যদি হয়, তো ধরলাম এটা, ধরলাম যে মোটামুটি গুড স্যালারি, স্যালারির গ্রেডিংটা করতেছি এটা মোটামুটি গুড বা A+, ধরো। ধরো কারো স্যালারি মানে পার ইয়ার 1 মিলিয়ন ধরো, কিন্তু খুব মানে $1 মিলিয়ন আর কি। তো ধরো মোটামুটি ডলার হলে অনেক ভালো, টাকা হইলে অনেক ভালো না, ইয়েন হইলে ধরো অনেক হয়তো ভালো না, বা মোটামুটি ধরো গুড। এরপরে ধরো ধরো 2 মিলিয়ন হইলো, সেটা মনে করো বেটার, ঠিক আছে, ধরলাম বেটার। তো এরকম করে ধরো বিভিন্ন মানুষের স্যালারি এখানে ক্যালকুলেট করতেছে, আবার আরেকজন পায় ধরো 1 মিলিয়ন, তো সেটা হয়তো হবে গুড। আরেকজন ধরো পায় 1 মিলিয়ন না 0.5 মিলিয়ন, সেটা কি হবে, সেটা হবে ব্যাড। তো এরকম ধরো একটা পর্যায়ে আমি লিখে রাখলাম, ওকে। তো এরকম একটা ডেটা সেট রাখলাম। তো এক্ষেত্রে আরেকটা আছে, এটা এটা আরেকটু একটা জিনিস একটু আমি মিস ক্যালকুলেট করছি, ডেটা সেট করার সময় একটু সুন্দরভাবে সাজাতে হবে। ধরো 1 মিলিয়ন যে পাইছে, যে 2 মিলিয়ন পাইছে, সেও হয়তো গুডই ধরতে হবে। আমার এখানে একটা উদ্দেশ্য আছে, এভাবে লেখার একটা উদ্দেশ্য আছে, ধরো আমি বলতেছি। ধরো 3 মিলিয়ন যে পাইলো সে হয়তো গুড, 4 আর 5 যে পাইলো সে হয়তো ধরো বেটার, ধরো সে হয়তো বেটার, ওকে।
সো দ্য থিং ইজ যে দেখো, তুমি যদি এদিকে খেয়াল করে দেখো, আমরা যে ওই যে বলছিলাম রিগ্রেশনের ক্ষেত্রে যে কি হয়, আমরা একটা কন্টিনিউয়াস ডেটা থাকে। দেখো স্যালারির ক্ষেত্রে একটু কন্টিনিউয়াস ডেটা আছে, আমরা জানি না ডেটাটা আসলে কতটুকু বেটার হলো, বাট এনিওয়ে স্যালারি গ্রেডিং ছাড়া অন্য যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। ধরো এটা একটা কন্টিনিউয়াস ডেটা আছে। তো এই যে কন্টিনিউয়াস ডেটা আছে, তো এই কন্টিনিউয়াস ডেটা থাকলেও আমাদের গ্রেডিং এ দেখো কি আবার এটা কি, আবার এটা হলো ক্যাটাগরাইজ টাইপ ডেটা, তাই না? গুড ব্যাড, একটা ক্যাটাগরাইজ টাইপ ডেটা। তো ওই পাশে দেখো কন্টিনিউয়াস যেটা আছে, কিন্তু তুমি যদি এই পাশে কি আছে আবার ক্যাটাগরাইজ যেটা আছে, মানে এটাকে যদি আমি লিনিয়ার রিগ্রেশন করি কন্টিনিউয়াস যেটা দেখেই, কিন্তু আমার দিন শেষে তো টার্গেট ভ্যালু তো ধরো হয়তো বের করা গ্রেডিং গুড নাকি ব্যাড, তো সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা কি ভালো আসবে না, তাই না? যদি তোমরা যখন লিনিয়ার রিগ্রেশন শিখবা বা যদি শিখে থাকো তাহলে হয়তো আমার কথা বুঝতে পারবে, নাহলে পরে বুঝবা। বাট ধরে নাও ওটা বেটার জিনিস না। সো নাও দ্য থিং ইজ যে তাহলে আমার কি করতে হতে পারে, এই জন্য আমি যেটা করতে পারি সেটা হলো আমি লজিস্টিক রিগ্রেশন এখানে ইউজ করতে পারি। তো লজিক কি করে, মোটামুটি কন্টিনিউয়াস যে ডেটা আছে সেই ডেটা নিয়ে আসলে আলটিমেটলি কন্টিনিউয়াস ধরো ডেটা আছে বাট দিন শেষে ক্যাটাগরাইজড আমার টার্গেট ভ্যালু থাকলে তখন আমরা হয়তো লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি। তো এই লজিস্টিক রিগ্রেশনে আলটিমেটলি ধরো তুমি যদি চিন্তা করো যে লিনিয়ার রিগ্রেশনের মতোই ধরো কাজ করতেছে, আলটিমেটলি কিন্তু দিন শেষে ক্যাটাগরাইজড ভ্যালু হয়তো আউটপুট বের করতেছে আর কি। তো আমাদের লজিস্টিক রিগ্রেশন একটা আমরা একটা ফাংশন ইউজ করে, এটা লজিস্টিক রিগ্রেশনের ধরো জান প্রাণ, সেটা হলো সিগময়েড ফাংশন। তো ধরো আমি যদি এভাবে লিখি, এটা হলো সিগময়েড ফাংশন এক্সপোনেনশিয়াল। তো এই সিগময়েড ফাংশনের এই জেডটা যেটা দেখতেছো, এটা আসলে আলটিমেটলি তোমার হলো আসলে কি করে জানো, এটা আসলে তোমার ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাট্রিবিউটটা তার দিকে প্রিন্ট করে। ধরো এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট কে স্যালারি, না কারণ গ্রেডিং তো স্যালারির উপর ডিপেন্ড করা হচ্ছে, তার মানে যদি ধরো ফর এক্সাম্পল স্যালারি বা আরও অনেক কিছু থাকতো এখানে, তার মানে গ্রেডিং কি, গ্রেডিং তো ধরো আসলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? যদি আমরা একটা ইকুয়েশন লিখি ধরো ফর এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু x1 প্লাস x2, তাহলে এই এক্স ওয়াই কিন্তু x1 আর x2 এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? x1 আর x2 এর উপর ডিপেন্ডেন্ট। তো সেই ওয়াইটা মনে করো গ্রেডিং, আর এই এখানে ধরো আরও আছে ফর এক্সাম্পল এক্সটা কি, ধরো ওভারঅল ধরো চিন্তা করলাম এক্স, তো এক্সটা কি আসলে স্যালারি, তাই না? তো এই ধরো এই স্যালারিটা মূলত আসলে আলটিমেটলি আমার ওই জেডকে ডিপেন্ড করতে, জেডের মানে ইন্ডিকেট করতেছে আর কি। সো এনিওয়ে, তো এই সিগমেন্ট ফাংশন আসলে কাজকর্ম কি, সিগমেন্ট ফাংশন আসলে লাভ কি কি আছে, ধরো একটা লাভ আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে হিসেবে কাজ করবে, তোমার ভ্যালুটাকে হয়তো 0 থেকে 1-এর মধ্যে সে রাখবে, 0 থেকে 1-এর মধ্যে রাখবে, একটা বাউন্ডারিতে রাখবে, যেটা আমাদের জন্য বেটার হবে আর কি লজিক রিগ্রেশনে। তো ধরো আমি প্রথমে একটা গ্রাফ প্লট করি, করলে আর একটু ইজি হবে। ধরো একটা গ্রাফ প্লট করলাম এখানে এইরকম একটা ডেটা সেটের জন্য। তো ধরো এখানে দিলাম 1, দিলাম 0.5, আর এখানে দিলাম হয়তো 0। ওকে। তো এখন ধরো কি হয়েছে, এখানে ধরো এখন ও তো ক্লাসিফাই করা শুরু করছে, আমরা এখানে কয়টা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি, গুড আর ব্যাড, তাই না? তো ধরো এগুলো আমরা হয়তো প্লট করা শুরু করছি ইউজিং সিগময়েড ফাংশন দিয়ে বের করছি, মানে সিগময়েড ফাংশনটা এখানে বসায়া দেন ফাইনালি বের টের করা শুরু করছি, করে হয়তো ফাইনালি আমি কিছু ডেটা পাইছি যেটা প্লট করতেছি। ধরো এখানে কিছু ডেটা প্লট করলাম, এখানে কিছু ডেটা প্লট করলাম, এবার এখানে কিছু ডেটা প্লট করলাম, ঠিক আছে? মানে প্লট আমি করি নাই, মানে ওগুলো প্লট গ্রাফে বসানোর পর এরকম হয়েছে আর কি। তো ধরো এরকম যে হইলো, তো ধরো আমি এটাকে ধরো যদি এরকম ভাবে চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি এবং ধরো 0.5 সোজা একটা টান দিলাম, ধরো একটা ডিসিশন বাউন্ডারি হিসেবে কাজ করতেছে ধরো, তাহলে দেখো এই পাশে একটা তুমি এই পাশে কিছু ডেটা পাইলে, এই পাশে কিছু ডেটা পাইলা। তাহলে ধরো এটাকে যদি ধরো ধরো ফর এক্সাম্পল দুইটা ক্লাসে ও কি করছে, দুইটা ক্লাসে ক্লাসিফাই করে ফেলছে সিগময়েড ফাংশনে বের করার পরে, তুমি যদি দেখো আমি যদি 0.5 কে ধরো একটা চিন্তা করি, তাহলে দেখো আমরা আলটিমেটলি কি হচ্ছে, দুই পাশে দুইটা ডেটা হয়তো আলাদা করে ফেলছে, যেটা আমাদের ধরো ক্লাস ক্রিয়েট হয়েছে, ক্লাস ধরো ফর এক্সাম্পল গুড ব্যাড, ঠিক আছে? গুড ধরো এ তে ক্লাসে পড়ছে, ব্যাড হলো তো বি তে ক্লাসে পড়ছে, ফর এক্সাম্পল ধরো এটা এ, এটা বি দিলাম আর কি, সাপোজ। তো লজিক রিগ্রেশন কি করে, এভাবে করে আলাদা করে তোমাকে কি আলটিমেটলি তোমাকে একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে, আলটিমেটলি কন্টিনিউয়াস ডেটার উপর ডিপেন্ড করে, কিন্তু কি করতেছি, সিগময়েড ফাংশন ইউজ করতেছি, অ্যান্ড দেন ফাইনালি সিগময়েড ফাংশন ইউজ করার পরে হয়তো আমরা এরকম 0 থেকে 1-এর মধ্যে একটা রেজাল্ট পাই, এবং তারপরে যদি প্লটিং করি ফাইনালি হয়তো আমরা এভাবে একটা ডিভাইড করে ধরো আমি একটা রেজাল্ট পাই। এটা লজিক রিগ্রেশন মূলত এই কাজটা করে, ঠিক আছে? তাহলে এতটুকু যদি বুঝি, কিন্তু ধরো ফর এক্সাম্পল আমরা এই যে জেডের কথা যে বললাম বা সিগময়েড ফাংশন বা এই জিনিসটা আসলে আসে কিভাবে, যদি এটা এভাবে যদি মাথায় ভাবো যে এটা আসলে কিভাবে আসলো, বললেন ঠিক আছে ইনক্লুড করে দিলাম, বাট হাউ অ্যাকচুয়ালি ইট ক্যাম। সো এ নিয়ে যদি কথা বলি, ফর এক্সাম্পল আমরা যে এক্স ওয়াই চিন্তা করতেছিলাম, ধরো এক্স এর অনেকগুলো ডেটা আছে। আমরা এই গ্রাফটা লাগবে আমাদের বোঝার জন্য, এইটা মুছে দিই। ধরো এই এক্স এর যে আমরা যেটা বললাম এর মধ্যে ধরো অনেকগুলো ডেটা আছে, এটা একটা ম্যাট্রিক্স আছে এরকম। সেই ম্যাট্রিক্সটা কিরকম, এরকম একটা ম্যাট্রিক্স আছে। তো ধরো এখানে ধরো আছে ধরো x1 ডা 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 ডা, ধরো xn
এখানে ধরো আবার এক্স ধরো এক্স এন প্লাস ওয়ান, মানে এরকম আর কি অনেকগুলো ডেটা আছে। ওকে, এরকম আছে আর কি। জাস্ট সরাই ফেলি। আর যদি ওয়াই চিন্তা করো, ওয়াই এর তো আসলে আলটিমেটলি তোমার দুইটাই ক্লাস আছে, তাই না? ওয়াই এর তো ক্লাস কয়টা? ওয়াই এর ক্লাস তো দুইটা। কি কি ক্লাস আছে? গুড আর ব্যাড, আমাদের এই ডেটা সেট আর কি আপাতত। তো ধরো আমরা যদি চিন্তা করি, তাহলে ওয়াই এর হতো এই জিনিসটা থাকতেছে গুড আর ব্যাড, এটা আছে। তো দিন শেষে এই জেডটা আসলে আলটিমেটলি তোমার আসলে কি করে, ধরো এই যে যদি জেডে চিন্তা করি, তাহলে ধরো আসলে ইকুয়েশনটা যদি আমরা খাতায় লিখি তাহলে হয়তো এরকম আসবে যে সামেশন করবে, এখানে যত লেটার আছে সবগুলো ধরো সামেশন, ধরো আই ও মানে ধরো এন পর্যন্ত যা শুরু হবে আর কি, এভাবে চিন্তা করলে ওয়েটটা নিবে, ওয়েট, তারপরে ধরো এক্স মনে কর যা আছে সব থাকবে, সাথে বায়াস একটা টার্ম ইউজ করতে হয়, তো ধরো বায়াস আসবে। তো বায়াস আসলে ইন্টারসেপ্টর, তো ধরো নর্মালি এখানে আমি ইয়া লিখলাম কেন আলটিমেটলি, ধরো এই যে বায়াসের কথা আলটিমেটলি আসলে কেন লিখলাম, তো বায়াস মূলত বললাম না ইন্টারসেপ্ট লস সিগ্রিগেশনে, তো এটা আসলে আমার জন্য কিছু কাজ করে, ধরো আমার প্রপার ডিসিশন বাউন্ডারি মেক করার জন্য আমার আসলে বায়াসের দরকার পড়ে, বুঝতে পারছো? বা ওভারঅল ধরো আমার মডেলের ফ্লেক্সিবিলিটি আর জন্য ইমপ্রুভ করার জন্য আমার বায়াসের দরকার পড়ে, বা ক্লাস যদি ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রে আমার একটা বা আন্ডার ফিটিং অ্যাভয়েড করতে এগুলো কাজে আমার বায়াস দরকার পড়ে। তো যাই হোক, আমরা ওইদিকে পরে যাই। ফর এক্সাম্পল ধরো এখানে এক্স এর যে ডেটাগুলো আছে, এটা ধরো আমি এরকম জেড পাইলাম। তো ধরো এরপরে যে ঘটনাটা আসলে ঘটে, ধরো ধরো ফর এক্সাম্পল আমার এখানে যদি চিন্তা করো যে গুড আসার বা গুড বা ব্যাড বললাম না, তো ধরো এখানে আমার ধরো গুড আসার প্রবাবিলিটি ফর এক্সাম্পল ধরো পি অফ এক্স, বা এবং যদি না আসার প্রবাবিলিটি চিন্তা করো তাহলে পি অফ ওয়ান মাইনাস পি অফ এক্স, তাই না? আর তো এইখানে এবং ধরো ওভারঅল আমি যে জিনিসটা পাচ্ছি সেটা ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল ডি টু দি পাওয়ার জেড। তো এখন যদি উভয় পক্ষে আমি যদি লগারিদম গুণ করে দেই, তাহলে লগারিদম যদি গুণ করে দিই তাহলে এখানে লগারিদম আসলে লগারিদম, আর আচ্ছা আমি এটা একটু মুছে লিখি। তো ধরো আমি যদি উভয় পক্ষে গুণ করে দিই তাহলে হয়তো লগারিদম টু দি পাওয়ার জেড থাকলে এখানে সমস্যা নাই। তো এখন যে ঘটনাটা ঘটে, ধরো যে লগারিদম আসে যদি আমি গুণ করে দিই তাহলে আসলে আলটিমেটলি কি আসে আমার, দেখো আমার তো ওই যে লগ আর এক্সপোনেনশিয়াল তো বাদ হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমার এখানে কি থাকে, ধরো ধরো আমার এখানে ধরো বাদ হয়ে গেলো, তো জেড থাকে আর জেড এর ভ্যালু তো আমি এখানে পাইছিলাম, তাই না? তো আমি এভাবে করে না লিখলাম, আচ্ছা আমি এটা একটু এটা মুছে দিয়ে লিখি, তোমার তো ডেটা সেট আই থিঙ্ক এটা আর দরকার না, এটা তো একটু আগে বুঝছোই। ওকে, তো ধরো আমি যদি বাদ চলে দেয় জেড এর ভ্যালুটা আমি একবার বসাই দিই, ধরো আমি এইভাবে লিখলাম, তাই না? যে ধরো ডাব্লু আই এক্স আই প্লাস বি, আই মানে বুঝাচ্ছি ধরো এখানে অনেকগুলো লুপ চলবে, ওখানে সবগুলো ভ্যালু আসবে এরকম চিন্তা করছে আর কি। তো আমার তো এখানে আবার তো গেল, ধরো এরপরে ধরো আমি যদি এখানে আমার লক ছিল, তো ধরো আমি যদি এই পাশে আবার এটা উঠায় দেওয়ার ট্রাই করি বা এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে আলটিমেটলি কি আসে বলো তো? যদি ধরো লকটা এই পাশ থেকে সরাই দিই তাহলে আলটিমেটলি এরকম আসে না, যে পি অফ এক্স এখানে রাখলাম, ওয়ান মাইনাস পি অফ এক্স, আর ওইটা ওই পাশে চলে গেল, গিয়ে আলটিমেটলি আমার হয়ে গেল ধরো এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়াল হইলে আলটিমেটলি কি হয়, ই, তারপরে ধরো টু দি পাওয়ার ওই যে ডাব্লিউ এক্স আই প্লাস বি। ওকে, তো ফাইনালি এটা কি, এটা আসলে আলটিমেটলি ধরো যদি এভাবে চিন্তা করো তাহলে আলটিমেটলি এটা ভ্যালু কি আসলে জেড না? তাহলে আলটিমেটলি কি আসে, টু দি পাওয়ার জেড। তো এরপরে যদি তুমি এবার ক্যালকুলেট করো, ফাইনালি যদি আবার ক্যালকুলেট করার ট্রাই করো, করে যদি অ্যাকচুয়ালি এই জেড এর ভ্যালু বের করতে চাও গুণ ভাগ যোগ বিয়োগ করে, তখন ফাইনালি এখান থেকে তুমি হয়তো এই ইকুয়েশনে উপনীত হবা। সো এইভাবে আসলে ওভারঅল জিনিসটা আসে। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো আমার ওই যে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যালু আছে তার উপর ডিপেন্ড করেই মানে আলটিমেটলি আমি পুরো ইকুয়েশনটা সাজাইলাম, সাজায় ওভারঅল আসে ফাইনালি আমি এই জায়গাটা আসলাম, এবং তারপরে হয়তো ওই যে যেই ভ্যালুগুলো তুমি যেটা দেখলা সেই ভ্যালুগুলো এভাবে ক্যালকুলেটে ফাইনালি ধরো প্লটিং হয়, প্লটিং হওয়ার পরে এরকম হয়তো দুইটা ক্লাস আলাদা ভাগ করে নেই, নিয়ে ফাইনালি লজিক রিগ্রেশন আমাকে একটা রেজাল্ট দেয়, যেটা কি ভালো নাকি খারাপ একটা ক্লাসিফাই করে আমাকে একটা রেজাল্ট দেয়, তাই না? তো এইভাবে আসলে ওভারঅল প্রলাসিফিকেশনটা কাজ করে, বুঝতে পারছো? আমি জানি না ম্যাথমেটিক্যাল এই জিনিসপত্রগুলো আমি খুব ইজি বলতেছিলাম এবং একটু একটু আস্তে আস্তে বলার ট্রাই করতেছিলাম, বাট যদি একটু প্যারা লাগে একটু দেখে নিও আলটিমেটলি, বাট ওভারঅল বেসিকটা বুঝলেই হবে যে আসলে আলটিমেটলি আমার এখানে সিগময়েড ফাংশনটা কাজ করতেছে, কেন কাজ করতেছে, কিভাবে কিভাবে ক্লাসিফাই করে আর কি, ঠিক আছে?
আহ, মানে একটু বেশি যদি অ্যাডভান্স বা কোনো কিছু হয়ে যায় তাহলে আপাতত বাদও দিতে পারো, বাট তাও এগুলো একটু শিখে রাখা ভালো। ওকে, তাহলে চলো আমরা এই জায়গাটা থেকে আপাতত ড্রয়িং ক্লিয়ার করে আমরা চলে যাই আমাদের কোড লেখার ক্ষেত্রে। তো আমরা আমাদের এই ডেটা সেট মনে হয় না খুব একটা বেশি ভালো ফর লজিস্টিক রিগ্রেশন, বাট এনিওয়ে এখন যদি তোমাদেরকে আমি কোড লিখতে বলি, সো কেমনে কোড লিখবা? আমার মনে হয় তোমাদের এখন এই লজিস্টিক রিগ্রেশনের যে লাইন কোড লাইন লেখা, এটাতে প্যারা হওয়া উচিত না আমার মতে। কেন প্যারা হওয়া উচিত না? আমরা অলরেডি শিখছি কিভাবে আসলে আলটিমেটলি একটা মডেল অ্যাপ্লাই করে, মানে একটা মডেল এখান থেকে ধরো ইম্পোর্ট করে কিভাবে আসলে ট্রেন টেস্টে ফিট করা যেতে হয়, তাই না? এতটুকু তো আমরা শিখে গেছি এখন। তো আমার মনে হয় এটা নিয়ে খুব একটা কষ্ট না। তো ধরো তুমি ধরো আপাতত মনে করো তুমি আর আমি দুইজনে কেউ জানি না এটা আসলে কই থেকে আমি মানে ইম্পোর্ট করব, ফর এক্সাম্পল ধরো জানি না। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি ওই যে সাইকিট লার্নের ওয়েবসাইটে গিয়ে, ওদের ওয়েবসাইটে যেমন ডিসিশন ট্রি দেখছো না, ডিসিশন ট্রি যেমন এভাবে সব কিছু লেখা আছে, কোথা থেকে কি আসছে সব কিছু লেখা আছে না? তো দেখো ওরা বলে দিচ্ছে না যে আমি কই থেকে ইম্পোর্ট করব, তাই না? সাইকিট লার্ন ডট ট্রি থেকে ইম্পোর্ট করব। সো ধরো তুমি লজিস্টিক রিগ্রেশন কই থেকে ইম্পোর্ট হতে হয় জানো না, তোমারও কাজ হবে সাইকিট লার্নের ওয়েবসাইটে গিয়ে লজিস্টিক রিগ্রেশন খুঁজে বের করে তারপরে ওখানে যা দেখা যায় কই থেকেও ইম্পোর্ট করছে, ঠিক আছে? যেহেতু আমার কাছে তো সময় নাই আর আমি যেহেতু জানি কিভাবে করতে হয়, তাই আমি আর খুঁজে দেখলাম না, ঠিক আছে? বাট তোমরা তোমরা তো নাও জানতে পারো, তখন কি করবা? তোমরা এটা দেখবা। তো আমি যেটা করতে পারি, ধরো আমার লিনিয়ার মডেল থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে আমার কি ইম্পোর্ট করবো বলো তো? লজিস্টিক রিগ্রেশন, তাই না? তো দেখো আগের মতো সেম, কোনো প্যারা নিছি আমি এভাবে করে। এখন দেখো এখন এখানে আরো প্যারামিটার, তো জাস্ট আমি এখানে ম্যাক্স ইটারেশন দিয়ে রাখছি, বা মানে আমি যেটা এটা আমি দেই নাই, জাস্ট ওই আমাকে সাজেস্ট করলাম, আমি জাস্ট ক্লিক করে রাখলাম। মানে বেশি লেখার ক্ষেত্রে তো তুমি চাইলে এটা কি করতে পারো, এখানে তুমি যে আরো প্যারামিটার গুলো আছে আগে যেগুলো দেখছিলে ওরকম করে একটু পড়াশোনা করবা, করে আলটিমেটলি কি ফাইনালি তুমি রেজাল্টটা বের করার ট্রাই করবা। ওকে, এরপরে দেখো বাকি জিনিসগুলো তো সেমই না। ধরো এই যে সেম ওই যে ধরো প্রেডিকশন করলা, ফাইনালি ধরো এই যে আগের মতো ধরো প্রেডিকশন করবা, কনফিউশন ম্যাট্রিক্স বের করবা, বের করে করবা। সো একটু কাজ তোমাদের, এই কাজটাও তোমাদের থাকবে, তোমরা এই কাজটাও বাসায় বসে বসে নিজে নিজে করবা, ঠিক আছে? এইচডাব্লিউ দেখা থাকলো এটা, এগুলো এইচডাব্লিউ বসে বসে নিজে নিজে করবা, তাহলে একটু শিখতে পারবা। এরপরে তুমি আরো মডেল অ্যাপ্লাই করবে, আমি তো তিনটা মডেল অ্যাপ্লাই করছি, তুমি আরো অন্যান্য অ্যালগোরিদম বসে বসে অ্যাপ্লাই করবা। আপাতত থিওরি না জানলে অ্যাপ্লাই করতে পারবে, বাট তোমার থিওরিও শিখতে হবে। সেগুলোর জন্য তুমি ওয়েবসাইটে গিয়েও পড়ে দেখতে পারো, অনেক ভিডিওস অনেক কিছু আছে, তাই না? সেগুলো একটু একটু করে দেখতে পারো। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যে আমরা ওভারঅল কি করলাম এখান থেকে। আমরা আচ্ছা আমাদের উপরের জিনিসটা তো দেখানো হয় না, দেখো ওই যে আস্তে আস্তে কাজ করতেছে, তাই না? দেখো আমরা একের পর এক ক্রস ভ্যালিডেশন হচ্ছে, তাই না? দেখো এই যে ওভারঅল দেখো, ও দেখো প্রত্যেকটা ক্যালকুলেট করে দেখতেছে, দেখো অনেক টাইম লাগতেছে, তাই না? কারণ আমাদের ডেটা সেট অনেক বড়। ডেটা সেট অনেক বড় হয় কি আমাদের অনেক টাইম লাগছে, তো একটা করে ওভারঅল ধরো একটা করে ইপকের জন্য আমার প্রায় 3.4 মিনিট টাইম লাগতেছে। এবং দেখো অ্যাকুরেসি দেখাচ্ছে 501 501, এভাবে করে ও সবগুলো ক্যালকুলেট করবে, করে আমার জন্য কোন জিনিসটা বেটার সেটাও আমাকে বের করে দিবে। এবং যখন আমি শেষে ওই ভ্যালু যেটা মানে যে এভাবে করে সব ক্যালকুলেট করা ফাইনালি আমাকে রেজাল্টটা বলবে, দেখো তোমার জন্য সি এর ভ্যালু এইটা বেটার, ফর এক্সাম্পল গামার ভ্যালু এইটা বেটার, কার্নেলের জন্য এই কার্নেলটা বেটার, এবং তাহলে তুমি ভালো রেজাল্ট পাবা। এবং সেই হিসাব করে আমাকে ফাইনালি বলে দিবে যে হইলো আমার কোনটা বসানো উচিত। এখন এই সেম ভাবে যদি গ্রিড সার্চ যদি ডিসিশন ট্রির ক্ষেত্রে করতা, ও তখন তোমাকে তাও বলতো যে দেখো প্রত্যেকটা যখন আমার লুপ ঘুরতেছে, যখন আমার গ্রিড সার্চ করছে তখন আমার কত মিনিট টাইম লাগতো, সেটা তোমাকে এই ডিসিশন ট্রির ক্ষেত্রেও বলতো। সেম ভাবে লজিক রিগ্রেশনের ক্ষেত্রেও বলতো। তার মানে আমাদের এই কাজটা করাও কিন্তু ইম্পর্টেন্ট, এতেও কি আমাদের অ্যাকুরেসিটা একটু বাড়বে। বাড়বে না অ্যাকুরেসি বলো, কারণ আমি তো যদি হুদা হুদা বসাই দিতাম তো হবে না। যদি আমি এরকম ভাবে ইয়ে করে মানে যদি আমি এভাবে গ্রিড সার্চ করে বসাই তাহলে কি আমার অ্যাকুরেসিটা একটু বাড়তে পারে, রাইট? সো এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট। সো নাও যদি আমরা একটু এখন আসি ওপর থেকে নিচ পর্যন্ত, তাহলে আমরা দেখো আমরা কি কি শেখার ট্রাই করছি এই কয়েকদিনে। সেটা হলো কি, আমরা দেখো আমরা প্রথমত ট্রাই করছিলাম নামপাই পান্ডাস দিয়ে টুকটাক কিভাবে খেলাধুলা করা যায়, কিভাবে একটা ডেটা সেট নেওয়া যায়, এবং তোমার আর কি কি করা যায়। ফর এক্সাম্পল ধরো পান্ডাসে কি করা যায়, টুকটাক টুকটাক আমরা দেখানোর ট্রাই করছি। এরপরে একটা দুটা গ্রাফ ইমপ্লিমেন্ট করছি, বাকিগুলো তোমাদের কাজ। ডে টুতে আমরা দেখছিলাম আসলে কিভাবে ফিচার স্কেলিং করা যায়, একটা মডেল অ্যাপ্লাই করছিলাম। ফাইনালি আজকে আমরা দেখলাম যে আরো দুইটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করে দেখলাম, এবং দুটো অ্যালগোরিদমে থিওরি পর দেখাইলাম। তো তোমাদের এইভাবে করে নিজেদেরকেও মাথার মধ্যে থিওরিগুলো একটু একটু করে নিতে হবে, যাতে তোমরা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারো, রাইট? সো আমাদের গোল কি? আমাদের গোল হয়তো এআই অলিম্পিয়াডে পার্টিসিপেট করা, এ করে। এবং আমাদের শুধু এআই অলিম্পিয়াডই তো গোল হওয়া উচিত না। গোলটা এমন হবে যে যখন বড় হবো আমরা, আমরা যখন ইউনিভার্সিটিতে যাব তখনও কি আমরা, যদি আমরা এই লাইনে পড়াশোনা করি, বাট এখন তো ধরো হোয়াট এভার তুমি যেটাই পড়ো না কেন তোমার জন্য আইটি বা এই টাইপের প্রোগ্রামিং খুব ইম্পর্টেন্ট। তো তখন তুমি সেখানে এগুলো কাজে লাগাইতে পারবা। আর যেহেতু তোমরা অনেক ছোটবেলা থেকে এখন এগুলো থেকে শিখতে আসো স্কুল কলেজ থেকে, সো তোমরা হয়তো ওই সময় যেতে যেতে অনেক বেশি কিছু করবা।
সো তোমাদের এখন তাহলে আমি একটু আইডিয়া দিই যে আমাদের এই সুপারভাইজ লার্নিং যদি আমি শিখতে চাই তাহলে আমাদের ম্যাপটা কি হবে এখন। যেমন দেখো আমি কিন্তু এখানে ডেটা প্রিপ্রসেসিং এর জন্য জাস্ট একটা দেখলা যে আমি কি করলাম, আমি জাস্ট কি করছি ওইখানে ওই একটা ডেটা নটে নাম্বার ছিল সেটাকে just ঠিকঠাক করছে, আর তো কিছু করি নাই। কিন্তু এটাই শুধু ডেটা প্রিপ্রসেসিং এর টেকনিক হতে পারে না, আরো অনেক টেকনিক আছে তাই না, সেগুলো আমাদের সার্চ করতে হয়। ফর এক্সাম্পল ধরো দেখবো আমি স্লাইডে লেবেল ইনকোডারের কথা বলে রাখছি, দেখবা অ্যাড করে রাখছি। লেবেল ইনকোডার মানে ধরো মেশিন লার্নিং তো তোমার বুঝে না, নাম্বার মানে সরি স্ট্রিং তো বুঝতে পারে না তাই না, তো ওর জন্য তো এটা বোঝা আসলে সম্ভব না। তো এই ক্ষেত্রে কি করতে হয়, আমার সুপারভাইজ লার্নিং যদি এরকম কোনো ধরো ফর এক্সাম্পল আমার ডেটা সেটে এখানে ধরো জেন্ডার না দিয়ে মেল ফিমেল লেখা আছে, তো মেল ফিমেল তো ও বললেও বুঝবে না, ওর তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে। তো তখন এটাকে আমরা কি করতে পারি, লেবেল ইনকোড করতে পারি। লেবেল ইনকোড মানে ধরো ফর এক্সাম্পল নর্মাল লেবেল ইনকোডার যেটা এরকম বলতে পারি যে এই সিম্পলি জাস্ট তুমি যেভাবে এই কোডটা লেখছো এরকম ভাবে লেবেল ইনকোডার ইম্পোর্ট করবা, করে ওর মধ্যে দেয়া তুমি যদি ওই অবজেক্টের মধ্যে দেয়া পাস করো অ্যাট্রিবিউটটা তাহলেই হবে। তো ঘটনা যেটা ঘটবে, ধরো তোমরা যদি বলি ঢাকা রাজশাহী খুলনা, এরপরে ধরো আমি বললাম যে এরপর থেকে আমি ঢাকা রাজশাহী খুলনা বলবো না, এক বললে বুঝবা ঢাকা, দুই বললে বুঝবা খুলনা, তিন বললে বুঝবা রাজশাহী। সো তোমাকে এটা বলে দিলাম, এরপর যদি আমি তোমার বলি এক, তুমি বুঝবে না ঢাকা বলছি। তো তেমনি মডেলের আমরা লেভেল ইনকোড করে দিই যে ঠিক আছে মেল ওয়ান বললে তুমি বুঝবা মেল, তখন বলে ওয়ান বললে মেল, টু বললে ফিমেল। এরকম আরও প্রসেস লেভেলিং করে দেবো, ওয়ান হট ইনকোডিং আছে যে একটা প্রসেস, সেই প্রসেসগুলো ইউজ করা যায়। এবং যেহেতু আমরা অ্যাকুরেসি বের করবো বা এগুলোর ক্ষেত্রে আমাদের মডেলের যখন যে জিনিসটা অ্যাপ্লাই করবো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা অ্যাপ্লাই করতেছি, কেমন কাজ করতেছে। তা আমাদের ওভারঅল একটা রিসার্চ প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাইতে হবে তাই না। তাহলে এই কাজগুলো আমরা এভাবে ওভারঅল করব। তাহলে এটা আমার হতে থাক, এরপরে ধরো আমরা আরও যেই অ্যালগোরিদম আছে সেগুলোতে অ্যাপ্লাই করবা। তো লাস্ট যে ব্যাপারটা সেটা হলো যে আরো কিছু জিনিসপত্র এখানে অ্যাড করা যায়, যেমন ধরো তোমাদেরকে আরো কিছু জিনিসপত্র আমাদের হয়তো অ্যাড করতে হবে যেটা আমাদের সময় কম, আমরা হয়তো আর পারবো না। যেমন আরো সি কার্ভ, এটা নিয়ে একটু দেখবা ঠিক আছে, বাসায় দেখবা যে আরো সি কার্ভ কিভাবে আর কি বের করে, প্লাস আরো সি কার্ভটা দেখবা। প্লাস ধরো আদার যে সুপারভাইজ অ্যালগোরিদম গুলো আছে সেগুলো একটু দেখবা। সুপারভাইজ লার্নিং আরো অনেক অ্যালগোরিদম আছে না, এই অ্যালগোরিদম গুলো দেখবা। ধরো ফর এক্সাম্পল অ্যালগোরিদমের মধ্যে যেটা বোঝানোর ট্রাই করতেছি যে ক্লাসিফায়ার গুলোও দেখবা, প্লাস রিগ্রেসর যেগুলো আছে সেগুলো বাসা বসে বসে ট্রাই করবা। কারণ যদি তুমি ক্লাসিফায়ার শিখছো, রিগ্রেসর তুমি দেখা মাত্রই মোটামুটি বুঝতে পারবা, যদি রিগ্রেসরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে কিছু জিনিসপত্র। বাট আই থিঙ্ক তোমাদের হয়তো কোনো ক্লাস টাস হবে, বাট তোমরা নিজে নিজে একটু দেখার ট্রাই করবা। সো এই জিনিসগুলো দেখবা। ফাইনালি যখন তোমরা আরসি কার্ভ বের করবে ওইটাও তোমার মডেলের জন্য ইম্পর্টেন্ট। এবং ধরো লাস্ট যে ব্যাপারটা আসলে এটার অ্যাপ্লিকেশন কোথায়, এই যে জিনিসগুলো আমরা করতেছি এটার অ্যাপ্লিকেশনটা কি, কোথায় আসলে অ্যাপ্লিকেশন হয় তাই না, এটা একটা ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বের করলাম, চাইলে আমার ধরো এখানে ধরো ফর এক্সাম্পল তুমি ধরে নাও আমার এই মডেলটা অনেক ভালো কাজ করছে, তাহলে এই মডেলটাতে আমি কি করবো, এই মডেলটা চাইলে আমি এখান থেকে সেভ করে নিতে পারবো। সেভ করে নিয়ে মডেলটা আমি আমার মতো করে আমার মতো করে মডেলটা নিয়ে নিলাম, সেই মডেলটা আমি চাইলে একটা ওয়েবসাইটে ধরো ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট বানালাম, সেই ওয়েবসাইটের মধ্যে আমার মডেলটা আমি ওখানে ইম্পোর্ট করলাম, করে যে ঘটনাটা ঘটবে দেখো এই ডেটা সেট, এখানে দেখো ডেটা সেট অনেকগুলো অ্যাট্রিবিউট আছে না, ফর এক্সাম্পল ধরো ওই ওয়েবসাইটে এই অ্যাট্রিবিউটগুলো তোমার বসাইতে হবে। ধরো তুমি তোমারটা চেক করবো তোমার কি আসলে ডিজিজ হবে কি হবে না, তো তোমাকে আমি এই অ্যাট্রিবিউটগুলো সবগুলো দিয়ে দিব। তুমি বসে বসে ইম্পোর্ট করলা যে আমার হয়তো হাইট এটা, ওয়েট এটা, আমার কোলেস্টেরল আছে কিনা, গ্লুকোজ, এগুলো সব ইম্পোর্ট করলা, করে ফাইনালি যখন তুমি ইনপুট দিবা দেওয়ার পর তোমাকে একটা প্রেডিকশন দেখাবে যে তোমার আসলে হওয়ার সম্ভাবনা আছে কিনা। বুঝতে পারছো? তার মানে এইটা একটা ধরো একটা হলো অ্যাপ্লিকেশন হইতে পারে। তো এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা যে মডেল এত অ্যাকুরেসি করছি বের করছি ওটার কাজ কি আলটিমেটলি, যে আমরা বের করলাম আমার মডেলটা ভালো, মডেলটা অনেক ভালো কাজ করে না, ওইটাকে আমি কোনো না কোনো জায়গায় ইম্পোর্ট করবো, করে সেটাকে কাজে লাগাবো। সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। ওকে, সো এইটা আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা আইডিয়া পেলে আরেকটু তোমার মনে করো কি ভালো লাগবে আর কি। আর আমরা তোমাদেরকে যে ডেটা সেটে আজকে কাজ করলাম বা এই কয়েকদিন ধরে যে তোমাদেরকে যে ডেটা সেটটা দেখালাম, এটা কিন্তু আসলে আমি চাইলে নিজে একটা ডামি ডেটা সেট বানাইতে পারতাম, সেটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে এটা আসলে রিয়েল ডেটা সেট। এবং ধরো আহ, এর আগে আমি এক জায়গায় মেশিন লার্নিং ক্লাস করাইতাম, তো তাদের সাথে মিলে একটা রিসার্চ মানে গবেষণাপত্র করা আর কি, তো সেইটার আর কি ডেটা সেট। তো সেই কারণে এটা আসলে রিয়েল ডেটা সেট কাজ করা হয়েছে এর আগেও, বা এটা একটা গবেষণাপত্র ডেটা সেট, তো তুমি দেখবে এটা নিয়ে বিশ্বে অনেক মানুষ কাজ করে। তো এরকম রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করলে তোমার আর কি ধরো তুমি যখন কন্টেস্টে যাবা তখন ওরাও তোমাকে কিছু কমপ্লেক্স ডেটা সেট দিবে বা একটু দিবে, তখন তোমার জন্য বুঝতেও একটু ইজি হবে। সো আমরা বিগিনার হইলাম যে ভাবছিলাম যে রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করা, বুঝতে পারছো? সো এটা যদি তোমরা লিঙ্ক চাও, আমি জানি না তোমাদের এই বয়সে এটা পড়া যাবে কিনা, বাট ইউ ক্যান গো ফর দ্যাট। সো তুমি যদি আমার তো
ধরো এটা হলো আমাদের ওই পেপারটার আর কি লিঙ্ক। সো ধরো তোমাদের যদি কারো মন চায় ইউ ক্যান জাস্ট জাস্ট সিম্পলি, তোমাদের বোঝা লাগবে না, জাস্ট দেখবা যে আসলে এটা এভাবে কাজ করে, ওরা কিছু জিনিসপত্র দেখানো ট্রাই করছে। খুবই বেসিক একটা কাজ, অনেক আগে করা আমার আহ, আমার একজন স্টুডেন্টের সাথে। বাট দ্য থিং ইজ দ্যাট লাইক তোমরা এটা হয়তো দেখতে পারো। তো এই দেখবা এরকম ডেটা সেটের উপরেই ওইখানে ওই কাজটা করা আছে। করে দেখবো একটা গবেষণাপত্র পাবলিশ করা হয়েছে যে এই ধরো আমরা কিভাবে কার্ডিওভাস্কুলার ডিজিজ, খুবই সিম্পল তোমাদের জন্য, খুব একটা কঠিন হবে না, মানে অনেক তেমন জটিল কিছু না। সো দ্যাটস হাউ ইট গোস। সো ফাইনালি আমরা আজকে শেষ করতেছি তাহলে আমাদের 3 দিনের সেশন, আজকে এখানে আমরা শেষ করে দেবো আজকে ওভারঅল সব বিষয়ে। তো আমরা হয়তো 3 দিনে যতগুলো অ্যালগোরিদম টাচ করার কথা ছিল সবগুলো করতে পারি না, একটা দুটো তো বাদ যাবে, বাকিগুলো ইজি ইজি টাচ করার প্ল্যান ছিল। সো মোটামুটি আমার মনে হয় করতে পারছি। সো লাস্ট এখন তোমাদের যদি কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারো, and তারপরে আমরা হয়তো শেষ করে দিব। এবং গুড লাক ফর ইওর অলিম্পিয়াড। স্যার, আমাদের যে কম্পিটিশনটা হবে, তো এখানে তো আমাদেরকে একটা প্রবলেম দেওয়া হবে, ঠিক আছে না? তো সেই প্রবলেমটা সলভের যে কোডটা আমরা কি কোলাবই করব? আমি আসলে এই বিষয়ে, মানে তোমরা তো ক্যাগেলে কম্পিটিশন করতেছো, আই থিঙ্ক যদি ভুল না করি তোমাদের কিছু ক্যাগেলে কম্পিটিশন, ওখানে হয়তো একটু আইডিয়া পাচ্ছ। আর মোস্ট প্রবলি ওরা আসলে কোন প্ল্যাটফর্মটাকে বেছে নেবে অলিম্পিয়াডের আমি এখনো শিওর না, আসলে আলটিমেটলি আমি জানি না। তো এই বিষয়ে হয়তো তোমরা আরেকটু বেটার আইডিয়া পাইতে পারো। বাট অ্যাজ ফার অ্যাজ আই গট ইট, লাইক তুমি চাইলে কোন একটা ক্লাউড প্ল্যাটফর্মেই করতে হবে, আইদার ইট ক্যান বি কোল্যাব অর এনিথিং। ওকে স্যার, আরেকটা জিনিস যে আপনি তো নানা রকমের অ্যালগোরিদম আমাদেরকে করাইলেন, তো আমরা যখন একটা প্রবলেম সলভ করলাম অনেক রকমের অ্যালগোরিদম দিয়ে, তো যেটার একুরেসি বেশি আমরা সেটা রেখে দিয়ে বাকিগুলোকে ডিলিট করে দেব? তোমার আসলে ডিলিট করার দরকার নাই, যেটা যেটা কোডে থাকে সেটা ডিলিট করার দরকার নাই। ধরো ফর এক্সাম্পল তুমি আমি যে কোড করলাম আমার একটা অ্যাকুরেসি বেশি আসছে, সো ওইটাকে আমরা মার্ক করলেই পারি, আমাদের আর বাকি কোডগুলো ডিলিট করার দরকার নাই। কারণ যে ধরো তোমাদের যেই মানে ফর্মুলা থাকবে, ফর এক্সাম্পল ক্যাগেল কম্পিটিশনের কথা বলি, সেই ক্ষেত্রে ধরো আলটিমেটলি ডিলিট কখনো করা লাগে না। কারণ ধরো তুমি এই মডেলটাতে অ্যাকুরেসি বেশি পাইছো, ওইটার ধরো তুমি আরও সি কার্ভ বানাবা যেটার কথা বললাম, তো আরো কিছু ভিজুয়ালাইজ করে দেখাইলে তখন বোঝাই যায় যে হ্যাঁ আমার এই মডেলটা ভালো কাজ করছে। বা ধরো সব মডেল তোমরা ম্যাটপ্লটলিব দেখলা না, তো ধরো তুমি ধরো এক্সামিনারকে ধরো দেখাইতে চাও, ফর এক্সাম্পল আর কি, তুমি যেটা বললো যে আমি এক্সামিনারকে দেখাচ্ছি আমার এই মডেলটা ভালো কাজ করছে, সো হোয়াট আমরা কি করতে পারি, ম্যাটপ্লটলিব দিয়ে সবগুলো অ্যালগোরিদমের জন্য একটা মানে একটা গ্রাফ বানালাম। এই গ্রাফে দেখাবে যে হ্যাঁ আমার এসভিএম সবচেয়ে ভালো কাজ করছে, এটা 90%। তো এই গ্রাফটা তুমি তোমার এই কোডের লাস্টে দিয়ে রাখলা, তো তখন আলটিমেটলি কেউ দেখেই বুঝবে যে হ্যাঁ এসভিএম তো ভালো কাজ করছে, তখন আলটিমেটলি ডিলিট করার দরকার নেই। আর তুমি যে ওগুলো নিয়ে অ্যানালাইসিস করছো সেটাও তো সবাই দেখবে, হুইচ ইজ অলসো গুড, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কোশ্চেন হচ্ছে ক্যান আই বি কানেক্টেড টু এনিওয়ে লিঙ্কডইন অর এনি সোশ্যালস লিঙ্ক? ইয়াস, লিঙ্কডইন ইজ ওকে। সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত না, বাট আই ক্যান গিভ ইউ দ্য লিঙ্কডইন, নো প্রবলেম। তো ওকে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই অ্যান্ড দেন আই ক্যান শেয়ার মাই লিঙ্কডইন। ওকে, নাও আমরা হয়তো শেষ করতে পেরে আজকের অসংখ্য ধন্যবাদ। তোমরা এই 3 দিন যারা পুরোটা কন্টিনিউ করছো, এবং যদি কেউ কন্টিনিউ করে না থাকো ইউ ক্যান গো থ্রু দ্য লাইভ সেশন, এবং মানে লাইভ সেশন বলছে রেকর্ডিং সেশন, এবং সেখানে হয়তো তোমরা আরো আইডিয়া পাবা। এবং আজকে আমাদের যে কোডের যে লিঙ্কটা দেখবো, যে গতদিন যে কোড শেয়ার করেছিল সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কোড সব পেয়ে যাবা। আর আই থিঙ্ক স্লাইড এন্ড রেকর্ডিং এভরিথিং হয়তো টিপু ভাইয়া হয়তো শেয়ার করে দিবে তোমাদের সাথে। স্যার, লাস্ট একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, আমরা তো মানে 3-4 ঘন্টা তো একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে না? তো কত একুরেসি হলে আমরা আমাদের কাজটা থামাতে পারি, বা কতটুকু বেস্ট একুরেসি? ওকে, এটার কোনো লিমিট নাই। আমার মনে হয় তুমি যদি আমি যদি একবার পড়ছিলাম তোমাদের যে রুলসটা, সেখানে হয়তো এরকম ছিল যে যে হয়তো সর্বোচ্চ অ্যাকুরেসি গেইন করতে পারবে সেরকমই হয়তো তাকে হয়তো মনে করো উইনার হিসেবে ঘোষণা করা হবে। কারণ আলটিমেটলি ধরো ফর এক্সাম্পল 100% অ্যাকুরেসি কারো আসবে না, 100% ইজ ইম্পসিবল, কোনো কোনো কিছু 100% অ্যাকুরেসি হওয়া সম্ভব না। তো ধরো এখন যতটুকু হাইয়েস্ট যাওয়া যায় আর কি। আর আলটিমেটলি কোনো লিডার বোর্ড থাকবে কিনা এটা সম্পর্কে আসলে আমি অবগত না এখন পর্যন্ত। আচ্ছা স্যার, এটাই জানার জন্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আর ভাই আমরা কি কোনো সার্টিফিকেট পাবো কিনা, মানে এই আজকে এই 3 দিনের সেশনের জন্য? মোস্ট প্রবলি না, আমি মেইলে যেটা দেখছিলাম টিউ ভাই বলছিল মোস্ট প্রবলি তোমরা কোনো সার্টিফিকেট বা কোনো কিছু পাবো না। আর
আমার মনে হয় সার্টিফিকেট খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা এ অলিম্পিয়াডে যখন যাবে তখন সার্টিফিকেট পাবে ইনশাল্লাহ। সো ওইটা তোমাদের জন্য আরো বেশি ভালো হবে আর কি। ওকে। সো আচ্ছা, কেউ কি ওকে, মনে হয় কেউ কিছু বলতেছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমরা এখানে এই পর্যন্তই শেষ করে দিলাম। তাহলে তোমরা সবাই ভালো থাকো তাহলে। গুড লাক ফর ইউর অলিম্পিয়াড। এবং কোনো সময় হয়তো দেখা হবে। আর আমি মনে হয় তোমাদের সাথে প্রথমে পরিচয় এভাবে দিই না, আমি লাস্ট দিয়ে শেষ করে দিই। আমার নাম তো দেখতেছি রওনাক, আমি আসলে আর আমার রিসার্চ টপিক হলো ধরো পোস্ট কোয়ান্টাম সিকিউরিটি আর সাইবার সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটি হয়তো তোমরা বুঝতে পারতেছো, আর কোয়ান্টাম হয়তো সার্চ করলে পাবা। সো এটা নিয়ে আমি আসলে কাজ করি, এবং মেশিন লার্নিংও ধরো আমার এখানে একটা পার্ট, কোয়ান্টাম মেশিন লার্নিং। সো তোমাদের সাথে এই জন্যই আজকে আমাদের এই কথাবার্তা বলা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি তোমরা অলিম্পিয়াড অনেক ভালো করো। ধন্যবাদ সবাইকে, আমি এখানেই সেশন শেষ করে দিলাম।